আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা কিন্তু বৃত্তের চ্যাপ্টার নিয়ে কথা বলতে বলতে অলরেডি 5টা লেকচার শেষ করে ফেলেছিলাম। আজকে আমরা আমাদের 6 নাম্বার লেকচারটা শুরু করব। তো হোপফুলি আমরা সবাই আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো করেই আজকের ক্লাসটা করতে এসেছি এন্ড হোপফুলি প্রিভিয়াস ক্লাসে যা পড়েছিলাম সেগুলো আমাদের সবার ভালোভাবে বোঝা হয়েছে। তো আজকের ক্লাসে মূলত আমরা স্পর্শক নিয়ে কথা বলবো এবং স্পর্শক নির্দিষ্ট বিন্দুতে, মানে তোমার বৃত্তের উপরে একটা নির্দিষ্ট বিন্দু দেওয়া থাকবে এবং সেই বিন্দুতে কিভাবে স্পর্শকের সমীকরণ বের করতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। এন্ড দেন আমরা স্পর্শ জ্যা নিয়ে কথা বলবো এবং মাঝখানে আমরা কিছুক্ষণের জন্য বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তে কিভাবে স্পর্শক আঁকা যায় এবং সেই স্পর্শকের সমীকরণ কিভাবে বের করা যায় সেটা নিয়ে আলোচনা করব। তো এই জিনিসগুলি আমাদের আজকের আলোচনার মুখ্য বিষয়। ওভারঅল স্পর্শ কি হবে আমাদের আজকের আলোচনার মুখ্য বিষয়। তাহলে চলো আমরা আজকের আলোচনা শুরু করে ফেলি। তো প্রথমেই আমরা একটু জানতে চাই যে আমার কাছে যদি বৃত্তের উপরস্থ কোনো একটা বিন্দু দেওয়া থাকে, লেটস সে আমার কাছে একটা সার্কেল আছে। চলো আগে আমরা একটা সার্কেল আঁকি ছোট্ট করে। এই আমাদের কাছে একটা সার্কেল আছে। এই সার্কেলে এই বৃত্তে আমাদের কাছে একটা বিন্দু আছে। এখানে একটা বিন্দু আছে। হ্যাঁ, এই বিন্দুটা ধরো x1 y1। বিন্দুটা কত? x1 y1। আমরা এই বিন্দুটাতে একটা স্পর্শক আঁকতে চাই। তো চলো একটা স্পর্শক আঁকি আমরা। এই বিন্দুতে আমরা একটা স্পর্শক এঁকে ফেলি। ওকে, তো আমরা এই যে স্পর্শকটা আছে এই স্পর্শকের সমীকরণটা বের করতে চাই। আমরা মূলত এখন যে বৃত্তটাকে নিয়ে কাজ করব সেই বৃত্তের সমীকরণ এই বৃত্তটার সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। এটা নিয়ে কাজ করা এদের জন্য একটু সহজ হবে, একটু সুবিধাজনক হবে। এই জন্য শুরুতে আমরা এটাকে নিয়ে কাজ করব। মূল বিন্দু কেন্দ্র হিসাবে আছে এরকম একটা বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। ঠিক আছে? ওকে, আচ্ছা। তো এই কেন্দ্র মূল বিন্দুতে আছে বা মূল বিন্দু কেন্দ্র, এরকম একটা বৃত্তের x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ আমরা বের করতে চাই। এটাই আমাদের উদ্দেশ্য। ঠিক আছে? আচ্ছা, তবে এটা বের করার আগে আমাদেরকে ভাবতে হবে যে আমাদের চিন্তা ভাবনাটা এরকম হবে যে আমাদের কাছে আসলে দুইটা বিন্দু ছিল। কয়টা বিন্দু ছিল? দুইটা বিন্দু। একটা x1 y1 আর একটা x2 y2। দুইটা বিন্দু x1 y1 x2 y2, বৃত্তের উপরে দুইটা বিন্দু। এই x1 y1 এবং x2 y2, x1 y1 x2 y2 উভয় বিন্দু দিয়েই যাবে এরকম একটা স্পর্শক আঁকি। চলো উভয় বিন্দু দিয়েই যায় এরকম একটা স্পর্শক আঁকি আমরা। ঠিক আছে? সেকেন্ড, এই যে উভয় বিন্দু দিয়ে যাচ্ছে এরকম একটা স্পর্শক আমরা এঁকে ফেললাম। আচ্ছা, ওকে। তাহলে আমাদের কাজ প্রথমে আমরা এটা কালারটা একটু চেঞ্জ করে দিই, নাহলে আবার আমাদের বুঝতে একটু সমস্যা হয়ে যেতে পারে। সো এটা ধরো ধরো এটা আমাদের সাদা কালার। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে একটা ছেদক আছে সাদা কালারের, আমরা সর্বপ্রথম একটু এই সাদা কালারের ছেদকটাকে নিয়ে কথা বলতে চাই। এই ছেদকের সমীকরণটা দেখতে কেমন হবে সেটা নিয়ে আমরা একটু ভাবতে চাই। দেখো, ফার্স্ট অফ অল x1 y1 বিন্দু যেহেতু বৃত্তের উপরে আছে, সো এই বিন্দুটা বৃত্তের যে সমীকরণ সেটাকে অবশ্যই অবশ্যই সিদ্ধ করবে। x1 y1 এই বিন্দুটা এই বৃত্তের উপরে আছে, সো এই বিন্দু অবশ্যই বৃত্তের এই সমীকরণকে সিদ্ধ করবে। সমীকরণকে সিদ্ধ করা মানে কি ভাইয়া? মানে বৃত্তের এই সমীকরণে আমি x এর মান x1 এবং y এর মান y1 বসাতে পারবো, তারপরেও এই সমীকরণটা ঠিক থাকবে। কেন ঠিক থাকবে ভাইয়া? কারণ ওই x1 y1 বিন্দুটা এই বৃত্তের উপরেই আছে। কোনো সমীকরণ থেকে যে লেখচিত্র পাওয়া যায় সেই লেখচিত্রের উপরে থাকা যে কোনো বিন্দুই ওই লেখচিত্র যে সমীকরণ থেকে এসেছে সেই সমীকরণের জন্য সবসময়, মানে সেই সমীকরণকে সবসময় সিদ্ধ করে। সিদ্ধ করা মানে কি? ওই বিন্দুটাকে আমি ওই সমীকরণে বসালে সমীকরণটা ঠিক থাকবে, সমীকরণটা সত্য থাকবে। আচ্ছা, ওকে। তাহলে আমরা বলতে পারি যেহেতু x1 y1 বিন্দুটা বৃত্তের উপরে আছে, সো x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার। এটাকে আমি 1 নাম্বার দিলাম। একই রকম ভাবে আমি বলতে পারি যেহেতু x2 y2 সেও বৃত্তের উপরে আছে, সো x2 স্কয়ার প্লাস y2 স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার। এটাকে আমি দিলাম 2 নাম্বার। ঠিক আছে? ওকে। এখন আমি যদি 1 আর 2 কম্পেয়ার করি, আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ডান পক্ষে
দুইটা সমীকরণের ডান পক্ষে আর স্কয়ার আছে, দুইটা সমীকরণেরই ডান পক্ষে আর স্কয়ার আছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি, কি বলতে পারি, আমি 1 ও 2 থেকে বলতে পারি কি বলা যায়, বলা যায় যে এই দুটো সমীকরণের ডান পক্ষ যেহেতু সেম, তার মানে এদের বাম পক্ষ কি আসবে, সেম আসবে। অর্থাৎ x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে x2 স্কয়ার প্লাস y2 স্কয়ার। এখন আমরা x1 গুলোকে এক পাশে আনবো, মানে x গুলোকে এক পাশে আনবো। আমরা কি বের করতে যাচ্ছি নিশ্চয়ই মনে আছে, আমরা আসলে এই যে স্পর্শকটা আছে সেই স্পর্শকের সমীকরণটা বের করতে যাচ্ছি। তো অলরেডি হয়তো অনেকে খেয়াল করে ফেলছো, আমাদের এই স্লাইডে কিন্তু সমীকরণটা লেখা আছে। সো এটা কিভাবে আসছে সেটাই আমরা জানতে চাচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি করতেছিলাম, আমরা হচ্ছে সবগুলো এক্স কে একপাশে আনলাম আর সবগুলো ওয়াই কে একপাশে আনলাম। তাহলে কি দাঁড়াচ্ছে, x1 স্কয়ার মাইনাস x2 স্কয়ার ইকুয়ালস টু y2 স্কয়ার মাইনাস y1 স্কয়ার। এখন উভয় পক্ষে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে কি আসবে, আসবে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এই পাশে আসবে x1 প্লাস x2 ইন্টু x2 মাইনাস x2 না x1 হবে, লেট মি ফিক্স ইট, x1 মাইনাস x2 ইকুয়ালস টু হবে হচ্ছে y2 প্লাস y1 ইন্টু y2 মাইনাস y1। ঠিক আছে, ওকে। সো এইভাবে হচ্ছে আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলাম। এখন আমরা হচ্ছে এখান থেকে y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 যদি বের করি, আচ্ছা আমরা সরাসরি না করে একটা স্টেপ পার করে করে করি। দেখো, আমরা হচ্ছে এই জিনিসটাকে y2 প্লাস y1 এই জিনিসটাকে হচ্ছে এই সাইডে নিয়ে আসবো। তাহলে সে কি হিসাবে চলে যাবে, সে এই পাশে আসলে পক্ষান্তর করলে হর হয়ে যাবে। তাহলে কি আসবে, আসবে y2 প্লাস y1 এরকম ভাবে নিচে। উপরে হচ্ছে আমার কাছে ধরো এই পাশে আমি লিখে ফেললাম x1 প্লাস x2। ওকে, আচ্ছা। আর এই পাশে যে আমার কাছে x1 মাইনাস x2 আছে, এই জিনিসটাকে হচ্ছে এখন আমরা সাইড চেঞ্জ করে ডান পাশে নিয়ে আসবো, ডান পক্ষে নিয়ে আসবো। তাহলে এই x1 মাইনাস x2 সেও কি হয়ে যাবে, ডান পক্ষে এসে হর হয়ে যাবে, তাই না? তাহলে এখান থেকে আমি কি পাবো, আমি পাবো হচ্ছে x1 মাইনাস x2 আর উপরে থাকবে কি আমার কাছে y2 মাইনাস y1। আমরা যাদেরকে হাইলাইট করেছি শুধুমাত্র তাদেরই তো অবস্থান পরিবর্তন হয়েছে। এইটা এবং এইটা, এই দুটো জিনিসের অবস্থান পরিবর্তন হয়েছে, দেখো তো, না হয়নি। আচ্ছা, এবার দেখো আমি হচ্ছে এই পাশে যা আছে জিনিসটা এরকমই থাকলো, এটাকে আমি এভাবে রেখে দিলাম x1 প্লাস x2 ডিভাইডেড বাই y1 প্লাস y2। এটাকে আমি চাইলেই y1 প্লাস y2 লিখতেই পারি। আচ্ছা, এই পাশে আমি একটা মাইনাস কমন নিতে পারি, উপর থেকে, উপর থেকে আমি একটা মাইনাস কমন নিতে পারি। মাইনাস কমন নিলে আমার কাছে কি থাকবে, দেখো মাইনাস কমন নিলে থাকবে y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। এই মাইনাসটা যদি হচ্ছে আমি এই পাশে পাঠাই দিই, মানে যদি আমি পক্ষান্তর করে ফেলি, তাহলে সেখান থেকে আমি কি পাবো, পক্ষান্তর করে ফেললে আমি পাবো হচ্ছে y1 মাইনাস y2 divided by x1 minus x2 equals to minus x1 plus x2 divided by y1 plus y2। এটা হচ্ছে আমাদের 3 নং সমীকরণ। ঠিক আছে, ওকে। তাহলে আমরা হচ্ছে ওই বিন্দুটা, এই দুইটা বিন্দু যেহেতু বৃত্তের সমীকরণকে সিদ্ধ করে, সেখানে আমরা 1 আর 2 নং সমীকরণ পেয়েছিলাম এবং সেখান থেকে হচ্ছে আমরা এই 3 নাম্বার একটা বড় সমীকরণ পাচ্ছি, তাই না? আচ্ছা, এখন আমরা হচ্ছে এই দুইটা বিন্দু, দেখো এই দুইটা বিন্দু দিয়ে যে সাদা সরল রেখা যাচ্ছে, আমরা সেই সাদা সরল রেখাকে নিয়ে কথা বলতে চাই। আমরা কি করতে চাই, এই দুইটা বিন্দু দিয়ে যে সাদা সরল রেখা যাচ্ছে, আমরা হচ্ছে সেই সাদা সরল রেখাটাকে নিয়ে কাজ করতে চাই। তাহলে চলো আমরা আমাদের কাজ শুরু করে ফেলি।
ওকে, দেখো আমরা বলতেই পারি এই যে সাদা সরলরেখাটা আছে, এই সাদা সরলরেখার সমীকরণটা আসবে যেহেতু x1 y1 এবং x2 y2 এই দুটো বিন্দু দিয়ে যাচ্ছে। দুই বিন্দুগামী সরলরেখার যে সমীকরণ নিশ্চয়ই সবার খেয়াল আছে, আমরা 9-10 পড়ে এসেছি। কি সেটা? সমীকরণটা হচ্ছে y minus y1 divided by x minus x1 equals to y1 minus y2 divided by x1 minus x2, তাই না ভাইয়া? আচ্ছা, এখন এই যে আমাদের কাছে এই সরলরেখার সমীকরণের ডান পাশে যে জিনিসটা আসলো, এই জিনিসটা আমরা কোথায় দেখেছি বলতো? এই জিনিসটা আমরা মাত্র এই জায়গাতে দেখেছি। খেয়াল করে দেখো, y1 minus y2 divided by x1 minus x2, এই জায়গাতে আমরা জিনিসটাকে মাত্র দেখলাম। এই যে y1 minus y2 divided by x1 minus x2, সেটাকে আমরা আবার এইখানেও দেখতে পাচ্ছি। তাহলে আমি একটা কাজ করতে পারি, আমি হচ্ছে এই y1 minus y2 divided by x1 minus x2 এটার ভ্যালু যে মাত্র বের করেছিলাম মাইনাস x1 plus x2 divided by y1 plus y2, এই ভ্যালুটাকে আমি হচ্ছে এখন একটু এইখানে বসিয়ে দেই, দেখি কত হয়, জিনিসটা কি দাঁড়ায়। তাহলে আমাদের কাছে কি আসে সেখান থেকে? y minus y1 divided by x minus x1 equals to কত? এই জিনিসটার মান কত? মাইনাস x1 plus x2 divided by y1 plus y2। আমি যদি এবার বজ্রগুণন করে ফেলি সেক্ষেত্রে আমি পাচ্ছি y minus y1 into y1 plus y2 equals to minus x1 plus x2 into x minus x1। বজ্রগুণন করে এটা আমি পাচ্ছি। আচ্ছা, এখন ভাইয়া একটা জিনিস খেয়াল করে দেখো তো, আমরা তো আসলে ছেদকের সমীকরণটা বের করতে চাচ্ছিলাম না, আমরা চাচ্ছিলাম কার সমীকরণ বের করতে? আমরা চাচ্ছিলাম এই সবুজ স্পর্শকটার সমীকরণ বের করতে। সেটা বের করার জন্য আমরা বলছিলাম যে আমাদের এখন আসলে একটা ছেদকের হেল্প নিতে হবে, এবং সেখান থেকে আসলে আমাদের এই ছেদকের সমীকরণটা বের করা। বিশাল লম্বা একটা সমীকরণ আমাদের চলে আসছে, বাট আমরা আসলে চাচ্ছিলাম কি? আমরা আসলে চাচ্ছিলাম স্পর্শকের সমীকরণ বের করতে। আচ্ছা, একটু ভাবো তো ভাইয়া, কোনো বৃত্তের ক্ষেত্রে একটা ছেদক স্পর্শক কখন হবে? একটু চিন্তা করো তো ভাইয়া। দেখো, ওই যে সাদা ছেদকটা আছে, সেই সাদা ছেদকটা স্পর্শক একমাত্র তখনই হবে যখন এই যে x2 y2 বিন্দুটা আছে না, ছেদক সরল রেখার অপর ছেদবিন্দু, এই ছেদবিন্দুটা যদি x1 y1 এর উপর পতিত হয়, তার মানে এই ছেদবিন্দু দুইটা যদি একটা বিন্দুতে চলে আসে, তখনই আমার এই সাদা ছেদক বিন্দুটা স্পর্শকে পরিণত হবে। মনে করে দেখো, 9-10 আমরা এরকম একটা স্টেটমেন্ট পড়েছিলাম না, যে ছেদকের ক্ষেত্রে যে দুইটা ছেদবিন্দু থাকে, ওই দুইটা ছেদবিন্দু যদি একটা বিন্দুতে পরিণত হয়, তখন আসলে ওই ছেদককে আমরা কি বলতে পারি? স্পর্শক বলতে পারি, ওটা আর তখন ছেদক থাকে না। তার মানে এই সাদা সরলরেখা থেকে আমাকে যদি সবুজ স্পর্শকটা পেতে হয়, আমাকে বিবেচনা করতে হবে যে এই দুইটা বিন্দু আসলে একই বিন্দু। এই দুইটা বিন্দু যদি একই বিন্দু হয়, এই দুটো বিন্দু যদি হচ্ছে একই বিন্দু হয়, তার মানে আমরা একটু লিখে রাখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা কি নিয়ে কথা বলতেছি এখন? স্পর্শকের নিয়ে, তাই না? তাহলে স্পর্শকের ক্ষেত্রে এই সাদা সরলরেখার যদি স্পর্শক হইতে হয়, তখন দেখা যাবে কি? দেখা যাবে ছেদবিন্দু দুইটা একটা বিন্দুতে পরিণত হয়েছে, তার মানে ছেদবিন্দু দুইটা সেম, তার মানে x1 ইকুয়ালস টু x2 এবং y1 ইকুয়ালস টু y2। এখন আমরা একটা কাজ করব, আমরা চলো এই সমীকরণের একটা নাম দিই। এটা হচ্ছে আমাদের 4 নং সমীকরণ। তো এই 4 নং সমীকরণে এখন হচ্ছে আমি আচ্ছা, তো এই 4 নং সমীকরণে এখন হচ্ছে আমি কি করব? এই 4 নং সমীকরণটা তো হচ্ছে ছেদকের সমীকরণ। ছেদকের সমীকরণ থেকে স্পর্শকের সমীকরণ পাওয়ার জন্য x1 ইকুয়ালস টু x2 আর y1 ইকুয়ালস টু y2 হইতে হবে। তাহলে এই 4 নং সমীকরণে আমি x1 এর জায়গায়, সরি x2 এর জায়গায় x1 বসায় দিই এবং y2 এর জায়গায় y1 বসায় দিই, কারণ আমরা তো আলটিমেটলি x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে যাচ্ছি। আর
এই সমীকরণের জন্য, এই স্পর্শকের সমীকরণের জন্য x1 ইকুয়ালস টু x2 এবং y1 ইকুয়ালস টু y2, তাই না? তাহলে x2 আর y2 এর জায়গায় কি বসিয়ে দিব? x2 আর y2 এর জায়গায় আমরা বসিয়ে দিব x1 এবং y1। তো চলো বসায় দিই, কত হয় দেখো। কি আছে y মাইনাস y1, সে তো তার মতোই থাকলো। তারপরে কি আছে y1 প্লাস y2, y1 প্লাস y2 হয়ে যাবে 2y2, সরি 2y1, ঠিক আছে। আচ্ছা, ইকুয়ালস টু হচ্ছে মাইনাস x1 প্লাস x2, এটা হয়ে যাবে হচ্ছে আমাদের 2x1। তারপরে আছে কি x মাইনাস x1। ওকে, আচ্ছা, এখন আমি যদি হচ্ছে এগুলোকে গুণ করে ফেলি তাহলে আমাদের কাছে আসে 2y1 ইন্টু y মাইনাস 2y1 স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 2x x1 প্লাস 2x1 স্কোয়ার, ঠিক আছে। ওকে, এখন যদি হচ্ছে আমি সবাইকে 2 দিয়ে ভাগ করে দিই এবং সবকিছুকে একপাশে নিয়ে আসি, তাহলে আমাদের কাছে কি দাঁড়াচ্ছে? আমাদের কাছে দাঁড়াচ্ছে হচ্ছে, আমি একটু সাজাচ্ছি জিনিসটাকে, হ্যাঁ 2 দিয়ে ভাগ করে সাজাচ্ছি। এক্স এক্স ওয়ান এপাশে আসলে মাইনাস হয়ে যাবে কি প্লাস, তাহলে এক্স এক্স ওয়ান আর এখানে আছে ওয়াই ওয়াই ওয়ান, এই মাইনাস 2y সবাই তো হচ্ছে 2 দিয়ে ভাগ করার পরে 2 তো সব গায়েব হয়ে গেছে, আর এই পাশে যে মাইনাস y1 স্কোয়ার আছে সে যদি সাইড চেঞ্জ করে তাহলে কি হয়ে যাবে প্লাস y1 স্কোয়ার, তাই না? তো এই পাশে আগে থেকে আছে x1 স্কোয়ার, তার সাথে আছে প্লাস y1 স্কোয়ার। আচ্ছা, এখন দেখো তো ভাইয়া, এই যে আমি লিখলাম মাত্র, আমি যে মাত্র হচ্ছে লিখলাম x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার, এই জিনিসটা আমরা কোথায় দেখতে পাচ্ছি? এই জিনিসটা আমরা কোথায় দেখতে পাচ্ছি দেখো তো ভাই, এই জিনিসটাকে আমরা এইখানে দেখতে পাচ্ছি না, x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার। তো x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার এটার ভ্যালু কত ভাইয়া? এটার ভ্যালু হচ্ছে r স্কোয়ার। তাহলে বসায় দাও r স্কোয়ার। অতএব x(x1) প্লাস y(y1) ইকুয়ালস টু r স্কোয়ার। এই যে দেখো আমাদের কাছে চলে আসছে। এটা কিসের সমীকরণ? এটা হচ্ছে x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। সমীকরণটা কি? x(x1) প্লাস y(y1) ইকুয়ালস টু r স্কোয়ার। আরেকবার একটু দেখে ফেলে এটা কিভাবে আসলো। আমরা হচ্ছে সবার আগে শুরুতে x1 y1 এবং x2 y2 এই দুইটা বিন্দুর জন্য হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণকে সিদ্ধ করাইছি। সেখান থেকে আমি 1 আর 2 নং সমীকরণ পাচ্ছি। 1 আর 2 নং সমীকরণের ডান পক্ষে সেম জিনিস ছিল, এই কারণে হচ্ছে এদের বাম পক্ষগুলো সেম। সেখান থেকে হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে আমাদের কাছে একটা অনুপাত আসতেছে। অনুপাতটা কি? y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। এটা আসলে কি ভাইয়া? ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবা যে এই জিনিসটা আসলে x1 y1 এবং x1 y1 এবং x2 y2 এই দুটো বিন্দু দিয়ে যায় এমন সরলরেখার ঢাল। দেখো তো, ওই সাদা সরলরেখার ঢাল কি হবে? কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। তাহলে এখানে আসলে আমরা ঢাল বের করছি। এখানে আমরা কি বের করছি এতক্ষণ ধরে? তখন এখানে আমরা ঢাল বের করছিলাম। এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা হচ্ছে সেই সাদা সরলরেখার ঢাল m, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের সেই ঢালের মান। এই ঢালের মানকে এবার হচ্ছে আমি আমাদের সাদা সরলরেখার যে সমীকরণটা আছে সেই সমীকরণে বসায় দিলাম, বসায় দিছি। সেখান থেকে আমি হচ্ছে এই সাদা সরলরেখার বা সাদা ছেদকের, সাদা সরলরেখা তো একটা ছেদক, সেই ছেদকের একটা বিশাল বড় সমীকরণ বের করছি। এটা স্টিল একটা ছেদকের সমীকরণ, এটা স্পর্শকের সমীকরণ না। এটা স্পর্শকের সমীকরণ হওয়ার জন্য কি কন্ডিশন মানতে হবে? এই দুইটা বিন্দুকে একই বিন্দু হইতে হবে। এই দুইটা বিন্দু একই বিন্দু হওয়া মানে কি? মানে এদের ভুজের মান সমান হওয়া, কোটির মান সমান হওয়া। তার মানে x1 ইকুয়ালস টু x2 এবং y1 ইকুয়ালস টু y2। তাহলে এই সাদা সরলরেখার সমীকরণে আমি যদি হচ্ছে এই সাদা সদকের সমীকরণে আমি যদি হচ্ছে x2 এর জায়গায় x1 বসায় দিই এবং y2 এর জায়গায় y1 বসায় দিই, তাহলে আমার কাছে কি চলে আসবে? স্পর্শকের সমীকরণ চলে আসবে। তাহলে স্পর্শকের সমীকরণ বের করে আমি কি পাচ্ছি? এখানে একটু হালকা হিসাব নিকাশ আছে, হ্যাঁ, এগুলো শেষ করে আমি কি পাচ্ছি? আমি পাচ্ছি x(x1) প্লাস y(y1) ইকুয়ালস টু x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার। এখন দেখো ভাইয়া, x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার এটার ভ্যালু তো আমি একদম শুরুতেই বের করে রাখছিলাম r স্কোয়ার। কেন আমরা বের করছি? না, যেহেতু বিন্দুটা বৃত্তের উপরে, এই জন্য বিন্দুটা কি করে? এই বৃত্তকে অটোমেটিক সিদ্ধ করে ফেলে। এই জন্য থেকে আমরা পাচ্ছি কি? এখান থেকে আমরা পাচ্ছি যে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার ইকুয়ালস টু r স্কোয়ার। তো ওইটা আমরা ইউজ করে এখানে মান বসায় দিলাম r স্কোয়ার। তাহলে আলটিমেটলি আমাদের কাছে
একটা সুন্দর সহজ ছোট সমীকরণ চলে আসলো স্পর্শকের। সমীকরণটা কি? x(x1 + y(y1) = r²। ঠিক আছে? ওকে। তো এটাই হচ্ছে আমাদের এখানে বলে দেওয়া আছে। এই যে দেখো, উপরস্থ বিন্দুতে, বৃত্তের উপরস্থ বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ। এই যদি হয় আমাদের বৃত্তের সমীকরণ, তাহলে এই বৃত্তের উপরস্থ x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি আসবে? স্পর্শকের সমীকরণ আসবে x(x1 + y(y1) = r²। ঠিক আছে? কোন বৃত্তে x² + y² = r²? কোন বিন্দুতে? x1 y1 বিন্দুতে। এবং কি নিয়ে কথা বলতেছি আমরা? স্পর্শককে নিয়ে কথা বলতেছি। ঠিক আছে? আচ্ছা, তো ওই ভাইয়া যে চিত্রগুলো আঁকছিলাম সেগুলো আর কি এখানে দিয়ে দেওয়া আছে। বুঝতেই পারতেছো আমরা শুরুতে কি নিয়ে কথা বলতেছিলাম? আমরা তো হচ্ছে শুরুতে এই যে এই ছেদক নিয়ে কথা বলতেছিলাম। এই ছেদক স্পর্শক হলো কিভাবে? এই যে দেখো, এখানে দেখলে তো আরো ভালোভাবে বোঝা যায়। এই দুটো বিন্দু যদি আমি কাছে আনতে থাকি, এই দুটো বিন্দু যদি আমি কাছাকাছি আনতে থাকি, এই যে কাছাকাছি এনে যদি একদম একটার উপর আরেকটাকে বসায় দিই, একটার উপর যদি আরেকটাকে পুরোপুরি বসায় দিই, হ্যাঁ? তারপর যদি তারা একটা বিন্দুতে পরিণত হয়ে যায়, তখন আমার কাছে যেটা আসবে সেটা কি? সেটাই একটা স্পর্শক। এরকম ভাবে আসলে ছেদক থেকে স্পর্শক পাওয়া যায় এবং এই কনসেপ্ট ইউজ করে আমরা মূলত কি করে ফেলছি? আমাদের স্পর্শকের সমীকরণ বের করে ফেলছি। ঠিক আছে? আচ্ছা। তো সিমিলার প্রসেস ফলো করে তুমি হচ্ছে আমাদের যে আদর্শ সমীকরণ আছে, সে আদর্শ সমীকরণ কি ছিল বৃত্তের? আদর্শ বলতে আদর্শ না, ঠিক সাধারণ সমীকরণ। বৃত্তের সাধারণ সমীকরণ ছিল x² + y² + 2gx + 2fy + c = 0। এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। তো একদম সেম প্রসেস ফলো করে তুমি হচ্ছে এই সাধারণ সমীকরণ থেকে আসলে x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে পারো। সেম প্রসেস। নিজেরা চাইলে করে দেখতে পারো। তবে এটা অনেক বড় হবে, বাট করে দেখতে পারো। একদম একই প্রসেস। তাহলে আমি একটু লিখে ফেলি সেটা কি আসে। এত বৃত্তে x1 y1 বিন্দুতে স্পর্শক কি আসবে? স্পর্শকের সমীকরণটা এইরকম আসবে x(x1 + y(y1) plus g into x plus x1 plus f into y plus y1 plus c equals to 0। এটাই হবে কি? এটাই হবে আমাদের এই বৃত্তে উপর অবস্থিত x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। ঠিক আছে? আমি একটু হাইলাইট করে রাখি, তোমাদের চোখে ধরা পড়বে, ভালো পড়তে সুবিধা হবে। কোন বিন্দুতে হচ্ছে এটা আমরা বের করতেছি? এটা বের করতেছি আমরা x1 y1 বিন্দুতে। সমীকরণটা কি স্পর্শকের? স্পর্শকের সমীকরণটা হচ্ছে x(x1 + y(y1) plus g into x+x1 plus f into y plus y1 plus c equals to 0। ওকে? আচ্ছা, তাহলে এখন এই যে আমরা দুইটা সমীকরণ বের করলাম, ভাই এটা তো একটা ছোট্ট সমীকরণ ছিল, আমি এটা মনে রাখলাম সহজেই, হ্যাঁ? কিন্তু এখন এই সমীকরণটা তো মনে রাখা অনেক কষ্টকর, বিশাল বড় সমীকরণ। তোমাদের জন্য হচ্ছে ভাই একটা কাজ করেছি, এজন্য একটা ছোট্ট ট্রিক বলে দিয়েছি, যেটা দিয়ে তুমি মনে রাখতে পারবা। ট্রিকটা কি ভাইয়া? দেখো, আমরা হচ্ছে যে কোনো বৃত্তের সমীকরণই সে আদর্শ অবস্থায় থাক বা না থাক, সে সাধারণ অবস্থায় থাক বা না থাক, এমনকি সে আমাদের এরকম ছোট্ট বৃত্ত হোক বা না হোক, যে কোনো রকমের বৃত্তের সমীকরণ হইলেই হবে। এরকম যে কোনো বৃত্তের ক্ষেত্রেই আমি যদি হচ্ছে কিছু চেঞ্জ আনি, বৃত্তের সমীকরণে কিছু চেঞ্জ আনি, কিছু রিপ্লেসমেন্ট করি, কিছু প্রতিস্থাপন করি, তাহলেই দেখা যাবে আমার কাছে হচ্ছে স্পর্শকের সমীকরণ চলে আসতেছে। যে কোনো স্পর্শক না কিন্তু, x1 y1 বিন্দু, যেই বিন্দুটা ওই বৃত্তের উপরে আছে, এরকম একটা বিন্দুতে স্পর্শক। তো সেই ট্রিকটা কি, সেই নিয়মটা কি ভাইয়া? দেখো, সেই নিয়মটা সম্পর্কে আমরা এখন পড়বো। চলো তাহলে পড়া শুরু করি। x1 y1 বিন্দুতে বৃত্তের স্পর্শক সহজে নির্ণয় করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে x² এর পরিবর্তে আমরা x(x1) বসাবো। আমরা শুধু x গুলোর দিকে খেয়াল করি, x এর যেরকম নিয়ম y এরও সেম নিয়ম। x² এর পরিবর্তে আমরা বসাবো x(x1), শুধু x এর পরিবর্তে আমরা বসাবো x plus x1 divided by 2। খেয়াল করে দেখো, y এর ক্ষেত্রেও সেম নিয়ম, y² এর পরিবর্তে y(y1), y এর পরিবর্তে y plus y1 divided by 2। সো তুমি কিন্তু জাস্ট, আমি যদিও এখানে 4টা লিখে রাখছি,
অ্যাকচুয়ালি মনে রাখা লাগবে জাস্ট দুইটা, এক্স স্কোয়ারের বদলে কি আর এক্স এর বদলে কি। এক্স স্কোয়ারের বদলে এক্স ইন্টু এক্স ওয়ান, এক্স এর বদলে এক্স প্লাস এক্স ওয়ান ডিভাইডেড বাই টু। বসায় দেখো, এই যে দেখো, মিলায় দেখি, চলো আমরা মিলাই। আমরা চলো মিলায় দেখি যে আসলেই ভাইয়া যেটা বললাম সেটা কি ঠিক নাকি ভুল। দেখো, এক্স স্কোয়ারের বদলে বসাও এক্স ইন্টু এক্স ওয়ান, বসাও, তাহলে কি আসে এক্স এক্স ওয়ান, যা আসার কথা। ওয়াই স্কোয়ারের বদলে বসাও ওয়াই ইন্টু ওয়াই ওয়ান, এই যে ওয়াই ওয়াই ওয়ান। টু জি এক্স, এটার বদলে এখানে যে এক্স আছে এই এক্স এর বদলে বসাও এক্স প্লাস এক্স ওয়ান ডিভাইডেড বাই টু, তাহলে কি হবে এক্স প্লাস এক্স ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু টু জি। এই টু আর এই নিচে যে টু থাকবে সেই টু কাটাকাটি যাবে, কাটাকাটি হয়ে কি থাকবে জি ইন্টু এক্স প্লাস এক্স ওয়ান। সিমিলারলি টু এফ ওয়াই থেকে থাকবে এফ ইন্টু ওয়াই প্লাস ওয়াই ওয়ান, আর সি নিজের মতোই থাকবে। তাহলে এভাবে তুমি হচ্ছে এই রিপ্লেসমেন্ট গুলো এনে খুবই ইজিলি হচ্ছে এই স্পর্শকের সমীকরণটাকে বের করে ফেলতে পারো। তাহলে এইটা আমাকে মাথায় রাখতে হবে, শুধুমাত্র এক্স স্কোয়ার আর এক্স এরটা মাথায় রাখলেই হয়, কারণ ওয়াই স্কোয়ার আর ওয়াইটা কি সেম। জাস্ট এক্স স্কোয়ারের ক্ষেত্রে তুমি এক্স স্থানাঙ্ক ইউজ করতেছো, ওয়াই স্কোয়ারের ক্ষেত্রে তুমি ওয়াই স্থানাঙ্কগুলোকে ইউজ করতেছো। ওকে, আচ্ছা, তো চলো তাহলে হচ্ছে আমরা এখন প্রবাবলি আমরা এখন সবাই রেডি এই টাইপের ম্যাথগুলোকে সলভ করার জন্য। ঠিক আছে, আমরা চাইলেই হয়তো একদম শুরুতেই সরাসরি হচ্ছে এই সূত্রগুলো মুখস্থ করে তারপর চলে আসতে পারতাম, অনেকে আমরা সেটা করি। বাট যেহেতু আমাদের পাঠশালায় আমরা চেষ্টা করি সবসময় তোমাদের জন্য যে কোনো একটা ফর্মুলা বা কোনো কিছু, কোনো একটা প্রসেস, কোনো একটা ডেরিভেশন আসলে কিভাবে আসে, জিনিসটা কিভাবে চলে আসছে, কিভাবে আমরা ইউজ করতেছি, কেন ইউজ করতেছি, এটা কি আমাদের অ্যাজাম্পশন নাকি এটার পিছনে কোনো লজিক আছে, নাকি ম্যাথমেটিক্যালি জিনিসটা কারেক্ট, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি। এই জন্যই হচ্ছে আমরা একটু জিনিসটা কাজে না লাগলেও এটা হয়তো আমাদের কাজে আসবে না, তারপর আমরা একটু দেখলাম। পাশাপাশি কিন্তু আমরা এই জিনিসটা আমাদের যদি আমাদের নাও জানা থাকে এত বড় কোনো কিছু, এবং এত বড় ফর্মুলা যদি আমাদের মুখস্থ করতে নাও পারি, তার জন্য কিন্তু আমরা একটা ছোট্ট ট্রিকও শিখে ফেললাম। ট্রিকটা কি? স্পর্শক বের করার জন্য এক্স স্কোয়ারের পরিবর্তে এক্স এক্স ওয়ান এবং এক্স এর পরিবর্তে এক্স প্লাস এক্স ওয়ান ডিভাইডেড বাই টু। ওভারঅল এখন কিন্তু আমাদের আন্ডারস্ট্যান্ডিং এ যেরকম সমস্যা থাকার কথা না, আমাদের কিন্তু ফর্মুলাটা ইউজ করতেও কোনো অসুবিধা হওয়ার কথা না, ফর্মুলাটা মনে থাকতেও কোনো অসুবিধা হওয়ার কথা না। ঠিক আছে, ওকে, তাহলে আমার মনে হয় আমরা বুঝতে পারছি। সো চলো আমরা এখন ম্যাথ করা স্টার্ট করি। তো আমাদের এখানে কি বলা হচ্ছে চলো দেখি। আমাদের কাছে বলা আছে 4x স্কয়ার প্লাস 4y স্কয়ার মাইনাস 6x প্লাস 9y মাইনাস 13 ইকুয়ালস টু 0 একটা বৃত্ত। চলো এটাকে হচ্ছে আগে আমরা একটু হাইলাইট করে ফেলি। আচ্ছা, সো এই যে বৃত্তটা আছে এই বৃত্তের উপরে বিন্দু আছে কি 2, -3, এই বৃত্তের উপরস্থ একটা বিন্দু। এই বিন্দুতে হচ্ছে আমরা কি করতে যাচ্ছি, স্পর্শকের সমীকরণ বের করতে যাচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে আগে হচ্ছে চলো আমরা একটু ফর্মুলাটাকে লিখে ফেলি। এই বৃত্তের উপরে, এই বৃত্তের উপরে যেহেতু, একটা কথা বলে রাখি শুরু করার আগে, আমরা আগেই বলছি যে কোনো বৃত্তের ক্ষেত্রেই হচ্ছে আমাদের ওই প্রসেসটা ফলো করা যাবে, ওই ট্রিকটা ফলো করা যাবে। তুমি চাইলে হচ্ছে এটাকে আদর্শ করে নিতে পারো, সাধারণ করে নিতে পারো, বাট দরকার নেই আসলে। আমরা যা শিখছি সেটা কি বৃত্তের সমীকরণের উপর অ্যাপ্লাই করা যাবে। বৃত্তের সমীকরণ হইলেই হয়েছে, তাকে যে সাধারণ অবস্থায় থাকতে হবে এরকম কোনো কথা নেই। তাহলে তাই যদি হয়, এই বৃত্তের ক্ষেত্রে x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি আসবে? স্পর্শকের সমীকরণ আসবে 4x স্কোয়ারের বদলে x x1, y স্কোয়ারের বদলে y y1 মাইনাস 6x এর বদলে আসবে হচ্ছে x এর বদলে x প্লাস x1 ডিভাইডেড বাই 2। একই রকম ভাবে y এর বদলে আসবে y প্লাস y1 ডিভাইডেড বাই 2 মাইনাস 13 ইকুয়ালস টু 0। ওকে, আচ্ছা, এখন এই যে আমরা স্পর্শকের সমীকরণ বের করতে চাই কোন বিন্দুর জন্য, বের করতে চাই 2, -3 এর জন্য। তার মানে এই যে আছে x1 y1 সেটা হচ্ছে কি 2, -3। তাহলে এখানে আমরা x1 এর মান বসাবো 2 এবং y1 এর মান বসাবো -3। 2 আর 6 কাটাকাটি হয়ে এখানে থাকে 6, 3, আর x প্লাস x1 এর মান কত বসাবো 2। 9 থেকে আমরা যদি এই বাই 2 কে বাইরে নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে 9/2, আর y1 এর মান বসাবো তো আমরা 3, তাহলে এখানে আসতেছে -13 ইকুয়ালস টু 0। ঠিক আছে, ওকে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 8x মাইনাস 12y, এখানে পাচ্ছি আমি -3x মাইনাস 6, এখানে পাচ্ছি আমি
9/2y minus 27/2 minus 13 equals to 0. 8x minus 3x কত আসবে? আসবে হচ্ছে 5x মাইনাস হচ্ছে 12y প্লাস 9/2y, তাহলে এখান থেকে আসবে মাইনাস 15/2y মাইনাস 6 মাইনাস 27/2 মাইনাস 13, এটা আসবে মাইনাস 65/2 ইকুয়ালস টু 0। তাহলে আমাদের কাছে থাকবে হচ্ছে 10x, 2কে মাল্টিপ্লাই করে দিই, ভগ্নাংশ দেখতে কারোই ভালো লাগে না, তাই না? সেটা সুন্দর করার জন্য আমরা 2 দিয়ে গুণ করে ফেলতে পারি। তাহলে কত আসবে? আসবে হচ্ছে 10x মাইনাস 15y মাইনাস 65 ইকুয়ালস টু হচ্ছে 0। এই জিনিসটাই হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত স্পর্শকের সমীকরণ, রিকোয়ার্ড স্পর্শক। ওকে, আচ্ছা। সো হোপফুলি হচ্ছে আমরা বুঝতে পারছি কিভাবে এই ধরনের ম্যাথ সলভ করতে হবে। আর তোমরা চাইলে এটা সরাসরি অ্যাপ্লাই করতে পারবে, অসুবিধা নেই। সাধারণত আমাদের এই ধরনের ম্যাথ তোমার আসে না। এই ধরনের ম্যাথ সাধারণত হচ্ছে আমাদের এই পরীক্ষায় সিকিউতে দেয় না, কারণ এরকম একটা ট্রিক আছে সলভ করার জন্য, বেশি ছোট হয়ে যায়। বাট যদি দিয়ে দেয় সেক্ষেত্রে তুমি আরেকটা প্রসেসে এটাকে আরেকটু বড় করতে পারো। অন্য একটা প্রসেস আছে সিকিউতে, তুমি চাইলে ওইভাবে সলভ করতে পারো। চলো আমরা একটা এক নজর ওটাও দেখে ফেলি, কারণ ওই প্রসেসটা আমরা সামনে গেলে আরো ইউজ করব অন্য আরেকটা জায়গাতে। সেটা হচ্ছে কি, লেটস সে এটা হচ্ছে আমাদের প্রসেস 1, এটা হচ্ছে আমাদের প্রসেস 1, এটার নাম দিলাম আমরা প্রসেস 1, এটার নাম দিলাম আমরা প্রসেস 1। ওকে, এখন চলো আমরা দেখি প্রসেস 2 তে কি আছে। প্রসেস 2, এবং অনেকে হচ্ছে এই প্রসেসে ম্যাথ সলভ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ আমাদের কলেজগুলোতে অনেক সময় দেখা যায় বিভিন্ন কলেজে হয়তো বিভিন্ন বইতেও হয়তো এইরকম ভাবে এই স্পর্শকের সমীকরণ বের করাকে নিরুৎসাহিত করা হয়। যদিও এটা ঠিক, অবশ্যই আমরা নিজেরা তো বের করে দেখলাম, এটাও একটা ফর্মুলা, এই জিনিসগুলো একটা ফর্মুলা, অবশ্যই অবশ্যই আমরা তো বের করে দেখছি, তাই না? এটা তো ঠিকই আছে, এগুলো তো আর আমার কোনো ট্রিক না, এই জিনিসটা তো নিজে কোনো ট্রিক না, তাই না? এটা তো কোনো লজিক না। আমরা অনেক সময় দেখা যায় যে ম্যাথ হচ্ছে তোমার ট্রিক দিয়ে সলভ করে ফেলি, ওরকম কোনো কিছু এটা না, এটা তো লেজিট একটা ফর্মুলা যেটা আমরা প্রুফ করে দেখাইছি কিভাবে আসছে, রাইট? আচ্ছা, তো আরেকটা প্রসেস আছে যেটা হচ্ছে আমরা অনেকে প্রেফার করি ফর বোর্ড সিকিউ, প্রসেস 2। আচ্ছা দেখো, আমরা একটু আগে বৃত্তটা সমীকরণ আঁকি, মানে বৃত্তটা গ্রাফ আঁকি, আগে লেখচিত্রটা আঁকি। এই হচ্ছে আমাদের সেই বৃত্ত, এবং এই বৃত্তের উপরে হচ্ছে এখানে সেই বিন্দুটা আছে, বিন্দুটা হচ্ছে 2, -3, তাই না? 2, -3 বিন্দুটা। এখন এই 2, -3 এই বিন্দুতে হচ্ছে আমি একটা স্পর্শক আঁকতে চাই। ওকে, সো এই হচ্ছে আমাদের স্পর্শক, ঠিক আছে? আচ্ছা, তো দেখো আমরা জানি যে এই যে বৃত্তটা আছে, আমি আসলে ফুল প্রসেসটা দেখাবো না, তোমরা নিজেরা হচ্ছে এটা করতে পারবা, আমি হচ্ছে জাস্ট একটু হালকা করে দেখাই, কারণ সামনে হচ্ছে আমাদের এই প্রসেস রিলেটেড আজকের ক্লাসে এই প্রসেস রিলেটেড আরো ম্যাথ থাকবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে জাস্ট একটু ছোট্ট করে তোমাদেরকে দেখায় দিই যে কিভাবে আমরা এই প্রসেসটা ফলো করি। সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল, যেহেতু এই সবুজ স্পর্শকটা 2, -3 বিন্দু দিয়ে যায়, এটা একটা সরল রেখা, তাই না? তো ক্লিয়ারলি এই সরল রেখাটার সমীকরণ আসবে y মাইনাস, এই যে একটা ফর্মুলা ছিল না, y মাইনাস y1, আমি লিখেই ফেলি, y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1, সরল রেখার সমীকরণের একটা ফরম্যাট, তাই না? তাহলে কোন বিন্দু দিয়ে যাচ্ছে? 2, -3, তাহলে y প্লাস 3 মাইনাস y1 তো -3, সো মাইনাস মাইনাসে প্লাস 3 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস 2। সবাইকে এক সাইডে আনলে আমাদের কাছে আসে y মাইনাস mx প্লাস 3 মাইনাস 2m, সাইড চেঞ্জ করলে হয়ে যাবে কি প্লাস 2m ইকুয়ালস টু 0, ঠিক আছে? ওকে, আমরা এই যে একটা সরলরেখার সমীকরণ পাইলাম না, এই সরলরেখার কেন্দ্র থেকে দূরত্ব হবে ব্যাসার্ধের সমান। আমরা এটা জানি, স্পর্শকের সমীকরণ বের করার প্রথম আসলে কন্ডিশন এটাই, এবং সবচেয়ে ইউজফুল কন্ডিশন এটাই যে কোন একটা স্পর্শকের কেন্দ্র থেকে দূরত্ব ব্যাসার্ধের সমান। তাহলে আমরা হচ্ছে এরপরে এই সরলরেখার জন্য অ্যাপ্লাই করতে পারি যে কেন্দ্র, এই হচ্ছে ধরো আমাদের কেন্দ্র, তো কেন্দ্র থেকে এর যে দূরত্বটা, সেই দূরত্বটাকে আমরা হচ্ছে বের করতে পারি d ইকুয়ালস টু, এই যে এই ফর্মুলা ইউজ করে, গত ক্লাসে গত লেকচার আমরা এটা ইউজ করছিলাম, y1 মাইনাস y1 না, এটাকে আমরা নাম দিলাম হচ্ছে yc,
ওয়াইসি মাইনাস এম এক্সি, মানে কেন্দ্র থেকে দূরত্ব বের করতেছি, কেন্দ্র থেকে সরলরেখার দূরত্ব বের করছি। তাহলে y1 x1 এগুলো আসলে কি কেন্দ্রের স্থানাঙ্ক, এই y1 x1 না, কেন্দ্র থেকে আমরা এই সরলরেখার দূরত্ব বের করতেছি। তাহলে আমাদের এখানে কি থাকে, ফর্মুলাটা কি ছিল, ax1 + b/1, মানে সরলরেখা সমীকরণে আমাকে একটা বিন্দু বসাইতে হয় এই সরলরেখা সমীকরণে। সেই বিন্দুটা কোন বিন্দু, সেই বিন্দুটা কিন্তু কেন্দ্র। আমাদের যেন কনফিউশন না হয়, আমরা যেন খেয়াল রাখি। তো সেটা হচ্ছে আমরা বসায় দেই, বসায় দিলে হচ্ছে আমাদের কাছে এরকম ভাবে দূরত্ব চলে আসে, তাই না? এরকম ভাবে দূরত্ব চলে আসে, নিচে আসবে হচ্ছে √1 + m²। তো এই জিনিসটাকে হচ্ছে আমরা বলি ব্যাসার্ধের সমান। ব্যাসার্ধ আমরা বের করি, ব্যাসার্ধ আমরা বের করি, এটাকে আমরা পুরোপুরি লিখে দিব, এবং সেখানে হচ্ছে আমাদের কাছে এম সংক্রান্ত, এম ঢাল এম সংক্রান্ত একটা সমীকরণ আসবে। তো এম এর মানটা তুমি বসায় দিলেই, এখান থেকে এই সমীকরণ সলভ করে তুমি এম এর যে মানটা পাবা সেই মানটা তুমি এখানে বসায় দিলে তোমার কাছে কি চলে আসবে, তোমার কাছে হচ্ছে এই স্পর্শকের সমীকরণটা চলে আসবে। কিছুক্ষণের ভিতরে আমরা এমন ম্যাথ দেখবো। তো আমি হচ্ছে আর এখানে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না। হোপফুলি তোমরা প্রসেসটা বুঝতে পারছো, ইলাবোরেটলি আমরা সামনে গেলে আরো দেখবো এই প্রসেস। হ্যাঁ, আপাতত আমি জিনিসটাকে এখানে জাস্ট এরকম ভাবে রেখে দিলাম যে আমরা চাইলে এই প্রসেস 2 দিয়েও এই ম্যাথটাকে এভাবে সলভ করতে পারি, আমাদের ইচ্ছা। ওকে, আচ্ছা, তাহলে চলো আমরা হচ্ছে এখন তাহলে আমাদের সামনের ম্যাথে যাই। পরবর্তীতে আমাদের কাছে আরেকটা ম্যাথ আছে, কি বলা হচ্ছে এখানে আমাদেরকে, x² + y² - 4x + 10y - 8 = 0। এই যে বৃত্তের সমীকরণটা আছে, এটাকে আমরা একটু হাইলাইট করি। আচ্ছা, এই বৃত্তের সমীকরণে এই বৃত্তের উপরে একটা বিন্দু আছে, বিন্দুটা হচ্ছে 3,1। এই বিন্দুতে আমরা অভিলম্ব বের করতে চাই। আচ্ছা ভাইয়া, অভিলম্ব নিয়ে তো আপনি কথা বলেননি। আচ্ছা, অভিলম্ব নিয়ে আমি কথা বলিনি, কিন্তু এখন বলবো, অসুবিধা তো নেই। দেখো, অভিলম্ব নিয়ে না আসলে তেমন ভাবনা চিন্তার কোনো কিছু নেই। স্পর্শক বের করার জন্য যত কাহিনী করা লাগছে, অভিলম্ব নিয়ে আসলে অত কাহিনীই নাই। যদিও আমরা অনেক বেশি স্পর্শক নিয়ে মাথা ঘামাই, স্পর্শকের সমীকরণ বের করি, বা এটাই আমাদের কাছে বেশি পরিচিত, এটা আমাদের বেশি কাজে লাগে। অভিলম্ব নিয়ে কিন্তু আমাদের অত কাজ না থাকলেও মনে হইতে পারে তাহলে যেহেতু এটা একটা অজানা জিনিস, এটা বের করতে কি নাকি কাহিনী করা লাগবে। উত্তর আছে না ভাইয়া, অভিলম্ব আসলে একটু চিন্তা করে দেখলে খুব ইজিলি বের করতে পারা যাবে। কিরকম ভাইয়া? চলো আমরা একটা ছবি আঁকি, ছবি এঁকে আগে আসলে অভিলম্ব জিনিসটাকে বুঝি, দেন বুঝে ফেলবো যে কেন হচ্ছে অভিলম্বের সমীকরণ বের করা সহজ হয়। দেখো, এই হচ্ছে আমার এখানে একটা বিন্দু আছে, মানে কেন্দ্র আর কি, এটা এটা হচ্ছে কি আমাদের কেন্দ্র। আর এখানে হচ্ছে আমাদের একটা বিন্দু আছে, সরলরেখার বৃত্তের উপর একটা বিন্দু। এই বিন্দু দিয়ে হচ্ছে আমরা একটা স্পর্শক আঁকবো। ওকে, তাহলে এটা হচ্ছে সেই স্পর্শক। এখন আমরা যখন অবিলম্বের কথা বলি, তখন অবিলম্ব জিনিসটা আসলে কি, অবিলম্ব হচ্ছে এই যে স্পর্শক আঁকছি, স্পর্শ বিন্দুতে এই স্পর্শকের উপর লম্বই হচ্ছে অভিলম্ব। স্পর্শ বিন্দুতে এই স্পর্শকের উপর আমরা যে লম্বটা আঁকবো সেটাই হচ্ছে অভিলম্ব। স্পর্শ বিন্দুতে এই স্পর্শকের উপর আমরা যে লম্বটা আঁকবো সেটাই হচ্ছে কি, অভিলম্ব। আচ্ছা ভাই, একটা কথা বলো তো আমাকে, বাই ডিফল্ট বাই ডিফল্ট আমরা কেন্দ্র থেকে বাই ডিফল্ট আমরা কেন্দ্র থেকে আমরা যদি হচ্ছে এই স্পর্শ বিন্দু পর্যন্ত একটা রেখা টানি, সেই রেখাটা লম্ব হয়ে যায় না? হ্যাঁ ভাইয়া, হয়ে যায়। তার মানে কেন্দ্র থেকে স্পর্শকের উপর স্পর্শ বিন্দুতে যে রেখাটা টানা হয়, সেই রেখাটাই আসলে ওই স্পর্শকের উপর লম্ব বা অভিলম্ব হিসেবে কাজ করতেছে, তাই না ভাইয়া? আচ্ছা, তাহলে অভিলম্বকে আমরা স্পর্শক হিসেবে, স্পর্শকের উপর লম্ব, এইটা না ভেবে, এত জটিল চিন্তা না করে আমরা কি এটা ভাবতে পারি না যে আমাদের কাছে জাস্ট কেন্দ্র এবং বৃত্তের উপর যেই বিন্দুতে অভিলম্ব আঁকতে বলা হচ্ছে সেই বিন্দু, এই দুটা বিন্দুর যে সংযোজককারী রেখা আছে সেই রেখাটাই হচ্ছে অভিলম্ব। এরকম ভাবে আমি অভিলম্বকে ভাবতে পারি না? অবশ্যই ভাবতে পারি। তাহলে চলো আমরা একটা কাজ করে ফেলি, সেটা হচ্ছে এই যে আমাদের কাছে যে বিন্দুটা দেওয়া আছে, বিন্দুটা হচ্ছে কি 3,1, বিন্দুটা কত, বিন্দুটা হচ্ছে 3,1 বিন্দু, এবং এই যে বৃত্তের কেন্দ্র আছে সি, বৃত্তের কেন্দ্র সি। আচ্ছা, এখন বৃত্তের কেন্দ্র সি কত সেটা আমাদের একটু বের করা দরকার। তো এটা দেখো অলরেডি হচ্ছে আমাদের কাছে সাধারণ অবস্থায় দেওয়া আছে। সাধারণ অবস্থায় দেওয়া থাকলে আমরা কিন্তু খুবই ইজিলি এখান থেকে কেন্দ্র বের করতে পারি। কেন্দ্র কত, এক্স এর সহগ বাই -2, তাহলে -4 বাই -2 কত আসবে, 2, কমা হচ্ছে ওয়াই এর সহগ বাই -2, তাহলে 10 বাই -2 কত আসবে, -5। তাহলে কেন্দ্র কত ভাইয়া, কেন্দ্র হচ্ছে 2, -5।
আমরা একটু এখানে লিখে রাখি, কেন্দ্র হচ্ছে 2, -5। তাহলে 3, 1 এবং 2, -5 এই দুটো বিন্দু দিয়ে যাবে এমন একটা সরলরেখা সমীকরণ আমরা বের করতে চাই, তাই না? তাহলে সেই সরলরেখার সমীকরণ কি আসবে? আমরা জানি দুইটা বিন্দু দিয়ে যায় এমন সরলরেখার সমীকরণ হচ্ছে y - y1 ডিভাইডেড বাই y1 - y2 equals to x - x1 divided by x1 - x2। তো বসায় দাও y1 y2 বসায় দাও, তাহলেই হয়ে যাবে। তাহলে আমরা হচ্ছে এটাকে ধরলাম y1 x1 y1, এটাকে ধরলাম x2 y2। ঠিক আছে? তাহলে y1 কত? y1 হচ্ছে 1। তাহলে y - 1 divided by 1 - -5 equals to x - x1। x1 তো হচ্ছে 3। So x - 3 divided by 3 - 2। তাহলে কত আসতেছে আমাদের এখানে? y - 1 divided by হচ্ছে 6 equals to হচ্ছে x - 3 divided by হচ্ছে 1। তো বজ্র গুণন করলে আমাদের কাছে কি আসে? আসে হচ্ছে y - 1 equals to 6x - 18। 6x - 18, তাই না? ওকে। সবাইকে যদি আমি একপাশে নিয়ে আসি তাহলে আমাদের কাছে আসতেছে y - 6x - 1, আর এখানে হচ্ছে -18 সাইড চেঞ্জ করলে হয়ে যাবে +18। তাহলে -1 +18 এ কত আসবে? +17 equals to 0। তাহলে y - 6x + 17 equals to 0। এই যে সরলরেখা সমীকরণটা, সেই সরলরেখা সমীকরণটা কিন্তু 3, 1 বিন্দুতে এই সাদা স্পর্শকের উপরে লম্ব হবে, এবং বাই ডিফল্ট সেটাই কি আসলে অভিলম্ব। তাহলে এই প্রসেসের সাহায্যে কি আমরা সলভ করতে পারি না? অবশ্যই পারি। এবং এটা কি ছোট্ট একটা প্রসেস? আমাকে এখানে স্পর্শক বের করা লাগছে। আমরা চাইলে হচ্ছে স্পর্শক বের করতে পারি। এই যে একটু আগে যে শিখছি এই প্রসেস অনুযায়ী স্পর্শক বের করার পরে হচ্ছে আমরা ওই বিন্দুতে, এই 3, 1 বিন্দুতে হচ্ছে লম্ব সরলরেখা সমীকরণ বের করতে পারি। লম্ব সরলরেখা সমীকরণের একটা ফরম্যাট আছে না, যে ax + by + c = 0 হইলে লম্ব সরলরেখা কি হয়? bx - ay + k = 0। সেটা ইউজ করে করতে পারি। বাট এত লং প্রসেস যাওয়ার দরকার আছে? কোনো দরকার নেই। কারণ বাই ডিফল্ট আমরা যেই লম্ব বের করব সেই লম্বটা তো আসলে কেন্দ্র দিয়েও যাবে এবং এই 3, 1 দিয়েও যাবে। তাহলে আমার কাছে ওই অভিলম্বের উপরস্থ দুইটা বিন্দু আছে। দুই বিন্দু দিয়ে যায় এমন সরলরেখা সমীকরণের যে ফরম্যাট বা কনসেপ্ট, সেই কনসেপ্ট ইউজ করে তো আমি তাড়াতাড়ি করতে পারি। তাহলেই তো হয়ে যায়। ওকে। তো হোপফুলি হচ্ছে বুঝতে পারছো কিভাবে আমরা অবিলম্বের সমীকরণ বের করব। তো চলো আমরা সামনে যাই। আচ্ছা, এখন হচ্ছে আমরা বৃত্তের বহিস্থ একটা বিন্দু থেকে, এই হচ্ছে আমার কাছে বৃত্তের বহিস্থ একটা বিন্দু পি দেওয়া আছে, এই পি বিন্দু থেকে কিভাবে ওই বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য বের করা যায় সেটা নিয়ে চিন্তা করব। স্পর্শকের দৈর্ঘ্য বলতে বোঝাচ্ছি যে এই যে স্পর্শকটা আছে পিটি স্পর্শক, সে হচ্ছে আমাদের বৃত্তকে টি বিন্দুতে স্পর্শ করতেছে। পিটি স্পর্শক বৃত্তকে কোন বিন্দুতে স্পর্শ করতেছে? টি বিন্দুতে স্পর্শ করতেছে। এবং আমরা হচ্ছে এই এতটুকু দৈর্ঘ্য জানতে চাই। এটাই হচ্ছে স্পর্শকটুকুর দৈর্ঘ্য। স্পর্শক তো একটা সরল রেখা। এর দৈর্ঘ্য বলতে তাহলে কি বোঝাচ্ছি? এই বহিস্থ বিন্দু পি থেকে স্পর্শ বিন্দু পর্যন্ত দৈর্ঘ্য, এটাকেই বোঝানো হচ্ছে। তাহলে আমরা হচ্ছে এই পিটি দৈর্ঘ্যটা বের করতে চাই, তাই না? ওকে। দেখো ভাইয়া, আমি এটাকে একটু হাইলাইট করে রাখি। আমরা হচ্ছে এই দৈর্ঘ্যটাকে বের করতে চাই। ওকে, দেখো এখন আমার কাছে এখানে আসলে একটা সমকোণী ত্রিভুজ আছে, এবং এই সমকোণী ত্রিভুজে আমি পিথাগোরাস অ্যাপ্লাই করে এই সমকোণী ত্রিভুজে আমি পিথাগোরাস অ্যাপ্লাই করে কি করতে পারবো? এখান থেকে পিটি এর দৈর্ঘ্য বের করতে পারবো, পিটি এর মান বের করতে পারবো। ঠিক আছে? ওকে। দেখো আমাদের এখানে আমি যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি, আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি পিসি হচ্ছে অতিভুজ। সো পিসি স্কোয়ার ইকুয়ালস টু পিটি স্কোয়ার প্লাস ওটি স্কোয়ার। এটা বললে কোনো অসুবিধা আছে? না ভাইয়া, নেই। আচ্ছা, এবার একটু এপাশে আসো। দেখো, আচ্ছা এটা সি ছিল, এক সেকেন্ড, আমি একটু দূর থেকে দেখেছি তো এটাকে দেখতে মনে হয়েছে ও। সো এটা হবে হচ্ছে সি। আচ্ছা, তো দেখো এখন আমরা একটু এপাশে হিসাব করি। সিটি জিনিসটা কি? সিটি জিনিসটা হচ্ছে আমাদের এই বৃত্তের ব্যাসার্ধ, তাই না? তাহলে সিটি স্কোয়ার কি হবে? সিটি স্কোয়ার হবে আর স্কোয়ার। আচ্ছা, এবার দেখো ভাইয়া, আর সমান সমান আমরা জানি √g² + f² - c। তাই না ভাইয়া? আমি হচ্ছে সেটার স্কোয়ার করতেছি, আর এর স্কোয়ার করতেছি, তাহলে স্কোয়ার আর রুট একে অপরকে কাটাকাটি করে ফেলবে। থাকবে কি শুধু ভিতরের জিনিসটা? কি থাকবে? g² + f² - c। এই তো। তাহলে এটা হচ্ছে কি আমাদের সিটি স্কোয়ার।
ওকে, আমাদের তো লাগবে পিটি স্কোয়ার। তা আমি সিটি স্কোয়ারের ভ্যালু জানি, আমি কি পিসি স্কোয়ারের ভ্যালু জানি? উত্তর হচ্ছে হ্যাঁ ভাইয়া, আমি পিসি স্কোয়ারের ভ্যালুও জানি। পিসি স্কোয়ারের ভ্যালু কি দেখো, আমরা একটু পিসির ভ্যালু বের করার ট্রাই করি। পিসি জিনিসটা কি? পিসি জিনিসটা হচ্ছে পি এবং সি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। পি এবং সি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমরা কি চাইলেই মধ্যবর্তী দূরত্বের যে ফর্মুলাটা সেই ছোট্টবেলায় 19-এ শিখেছিলাম, সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করে পিসি এর দৈর্ঘ্য বের করতে পারি না? অবশ্যই পারি। তাহলে সেই ফর্মুলা অনুযায়ী দেখো, সি বিন্দুর স্থানাঙ্ক তো মাইনাস জি মাইনাস এফ, আর পি বিন্দুর স্থানাঙ্ক কত? পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1। তাহলে এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? বুঝদ্বয়ের পার্থক্যের স্কয়ার। তাহলে x1 মাইনাস মাইনাস জি মানে কি x1 প্লাস জি হোল স্কয়ার প্লাস y1 মাইনাস মাইনাস জি, তার y1 মাইনাস মাইনাস এফ, সো y1 প্লাস এফ হোল স্কয়ার। এই যে আমরা লিখলাম, এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের পিসি। তাহলে এটা যদি হচ্ছে পিসি হয়, মানে পি আর সি বিন্দুর দূরত্ব হয়, সো পিসি স্কয়ার কত হবে? পিসি স্কোয়ার হবে এই জিনিসটার সম্পূর্ণটার স্কোয়ার। আবারও দেখো, রুট কাটা যাবে, থাকবে কি শুধুমাত্র ভিতরের পার্টটুকু, তার মানে x1 প্লাস জি হোল স্কোয়ার প্লাস y1 প্লাস এফ হোল স্কোয়ার। এটা তো থাকবে আমাদের কাছে, তাই না? ওকে, তাহলে আমরা হচ্ছে সিটি স্কোয়ারও বের করলাম, পিসি স্কোয়ারও বের করলাম। এই দুটো জিনিসের ভ্যালু এখন হচ্ছে আমরা এখানে বসায় দিব। আমরা একটু হাইলাইট করি জিনিসটাকে। এই যে এখানে হচ্ছে আমরা পেয়ে গেছি সিটি স্কোয়ারের ভ্যালু, আর এখানে আমরা পেয়ে গেছি কি? এখানে আমরা পেয়ে গেছি হচ্ছে আমাদের পিসি স্কোয়ারের ভ্যালু। এই ভ্যালুগুলো আমরা বসাবো। কোথায় বসাবো? এখানে বসাবো। তার আগে আমরা একটু পিটি স্কোয়ারকে আলাদা করি। এখান থেকে আমরা পিটি স্কোয়ারকে আলাদা করি। দেখো, পিটি স্কোয়ার আসবে হচ্ছে পিসি স্কোয়ার মাইনাস সিটি স্কোয়ার, তাই না ভাইয়া? ওকে, তো পিসি স্কোয়ার কত? দেখো ভাইয়া, পিসি স্কোয়ার আমরা ওইখানে বের করে রাখছি। কোথায় গেল? এই তো পিসি স্কোয়ার, সেটা বের করে রাখছি কত? x1 প্লাস জি হোল স্কোয়ার প্লাস y1 প্লাস এফ হোল স্কোয়ার। এটা হচ্ছে কি? পিসি স্কোয়ার। আচ্ছা, আর সিটি স্কোয়ার কত ভাইয়া? সিটি স্কোয়ার আমরা বের করে রাখছি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তো এটা তো মাইনাস সিটি স্কোয়ার, তার মানে মাইনাস জি স্কোয়ার মাইনাস এফ স্কোয়ার, আর মাইনাস মাইনাসে প্লাস সি। ঠিক আছে, ওকে। এখন আমরা হচ্ছে এই জিনিসটাকে ভেঙে ফেলি, বিস্তার করে ফেলি। তাহলে কি আসবে? আসবে x1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস f1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2fy1 প্লাস এফ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার মাইনাস এফ স্কোয়ার প্লাস সি। দেখো তো ভাইয়া, কোনো কিছু কি কাটা যায় এখানে? খেয়াল করো, এই যে আমার কাছে এখানে এটাকে আমি f1 দিছি কেন? এটা তো হবে জি স্কোয়ার। এক সেকেন্ড, এবার ঠিক আছে। ওকে, দেখো, এই যে আমার এখানে জি স্কোয়ার আছে, এটা তো আমার এখানে আবার মাইনাস জি স্কোয়ার হিসেবে আছে, তাহলে এই দুটো কাটাকাটি হয়ে যাচ্ছে না? বাদ চলে যাচ্ছে। আবার এখানে দেখো এফ স্কোয়ার আছে, এখানে আছে কি মাইনাস এফ স্কোয়ার, এগুলো বাদ চলে যাচ্ছে, তাই না? তাহলে থাকতেছে কি? শুধুমাত্র আমার কাছে থাকতেছে, লিখে ফেলি আমি, কি কি থাকতেছে আমার কাছে? থাকতেছে হচ্ছে শেষমেশ x1 স্কোয়ার প্লাস এখানে থাকতেছে y1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস সি। তাহলে এইটা হচ্ছে পিটি স্কোয়ার। এই পুরো জিনিসটা কি? পিটি স্কোয়ার। তাহলে বলো তো ভাইয়া, পিটি সমান কি হবে? এটা যেহেতু পিটি স্কোয়ার, পিটি সমান এটা রুট ওভার, এই যে বের করে রাখছি। পিটি সমান সমান কি? রুট ওভার x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2gx প্লাস 2gx1 প্লাস হচ্ছে, এক সেকেন্ড, হ্যাঁ, পিটি সমান রুট ওভার x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস সি। আচ্ছা, এই জিনিসটা, এটা কি দেখতে বৃত্তের সমীকরণের মতো লাগতেছে না? কিছুটা কাইন্ড অফ। রুটের ভিতরে যে জিনিসটা আছে সেটা দেখতে কি বৃত্তের সমীকরণের মতো লাগতেছে কি লাগতেছি না ভাইয়া, বলো তো? অবশ্যই লাগতেছে। দেখো, খেয়াল করে দেখো, আমরা কোন বৃত্তকে নিয়ে কাজ করতেছিলাম? আমরা শুরু থেকেই হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণটাকে নিয়ে কাজ করতেছিলাম, তাই না? তো বৃত্তের সাধারণ সমীকরণটা কি ছিল ভাইয়া? বৃত্তের সাধারণ সমীকরণ ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। আমরা শুরু থেকে হচ্ছে এই জিনিসটাকে নিয়ে কাজ করতেছিলাম, তাই না ভাই? আচ্ছা, আমরা বলছিলাম আগের দিনের ক্লাসে বা তার আগে বলছিলাম আমরা যে এই যে ভিতরের পার্টটুকু, সরি, বাম পক্ষে যে পার্টটুকু আছে, এই বাম পক্ষের পার্টটুকু হচ্ছে বৃত্তের এক ধরনের ফাংশন, এবং এটার নাম দিছিলাম আমরা একটা, এটাকে আমরা চিহ্নিত করছিলাম এইভাবে যে এটা হচ্ছে আমাদের
এস অফ এক্স কমা ওয়াই বলছিলাম আমরা, তাই না? এটাতে আমরা বিভিন্ন রকম কাজও করছিলাম। তাহলে আমি যদি হচ্ছে এই বৃত্ত সংক্রান্ত এই ফাংশনটাতে এখানে যদি আমি এক্স এর মান x1 এবং ওয়াই এর মান y1 বসাই, আমি কি এই রুটের ভিতরে থাকা জিনিসটা পাবো না ভাইয়া? খেয়াল করে দেখো, এক্স এর মান x1, ওয়াই এর মান y1 যদি আমি বসাই তাহলে কি পাবো? x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস c। তার মানে আমার কাছে এখানে আসলে কি আছে? আমার কাছে এখানে আসলে আছে রুট ওভার এস অফ x1 কমা y1। তার মানে বৃত্তের সমীকরণে আমরা যেই বৃত্ত নিয়ে কাজ করতেছি, বৃত্তের সেই সমীকরণের বাম পক্ষে আমি যে বৃত্তের ফাংশন পাবো এস অফ এক্স কমা ওয়াই, সেই ফাংশনে আমি যদি বৃত্তের বহিস্থ বিন্দু x1 y1 বসায় দিই, তাহলে বৃত্তের এই ফাংশন থেকে আমি যে মান পাবো সেই মানের বর্গমূল, মানে এস অফ x1 y1, এটার বর্গমূল নিলে কি আসবে? বৃত্তের বহিস্থ বিন্দু থেকে ওই বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য চলে আসবে। সো আলটিমেটলি খুবই সহজ একটা ফর্মুলা চলে আসলো যে পিটি সমান সমান রুট ওভার এস অফ x1 কমা y1। তো হোপফুলি হচ্ছে আমরা সবাই বুঝতে পেরেছি। এখানে আমরা এক পেজের মধ্যে সব লিখে ফেলছি, বাট আশা করি হচ্ছে কোথায় কি আছে আমরা ক্লিয়ার, তাই না? প্রমাণটা আমরা একটু দেখে ফেললাম, ডেরিভেশন দেখে ফেললাম, তো আগেই বলেছি পাঠশালা আমরা কি করব, সবকিছু শিখবো, ডিপলি শিখবো, খুব ভালোভাবে বুঝবো, তাই না? আচ্ছা, তাহলে এখন ফর্মুলাটা ইজি আগের মতোই ইউজ করতে পারবো ইনশাল্লাহ। চলো ইউজ করে ফেলি আমরা একটা ম্যাথে। দেখো, একটা কথা একটু বলে রাখি, এখানে আমাদের কাছে ভিতরে যে জিনিসটা আসছে বা যা নিয়ে আমরা কাজ করছি সব জায়গাতে কিন্তু আমরা আসলে বৃত্তের সাধারণ অবস্থা মেনটেন করছি। এস অফ এক্স কমা ওয়াই এটা কিন্তু বৃত্তের সাধারণ অবস্থা থেকে আসা বৃত্ত সংক্রান্ত একটা ফাংশন। তার মানে আমাকে বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য বের করতে হলে, বহিস্থ বিন্দু থেকে দৈর্ঘ্য বের করতে হলে, এই যে ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতে যাবো রুট ওভার এস অফ এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, এটা অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই আমাকে বৃত্তের সাধারণ অবস্থার যে সমীকরণটা আছে, বৃত্তের যে সাধারণ সমীকরণ, সাধারণ ফরম্যাট, সেটাকে নিয়ে কাজ করতে হবে। তুমি যদি কিছুক্ষণ আগে যে আমরা বলছিলাম স্পর্শকের ক্ষেত্রে যে কোনো কিছু নিয়ে কাজ করা যায়, এরকম মনোভাব নিয়েই ম্যাথ করা শুরু করে দাও, যেমন এটা নিয়ে যদি হচ্ছে সরাসরি ম্যাথ করা শুরু করে দাও স্পর্শকের দৈর্ঘ্য বের করার জন্য, তোমার কিন্তু ভুল হবে। স্পর্শকের দৈর্ঘ্য বের করার জন্য কি করতে হবে? তোমাকে বৃত্তের সাধারণ ফরম্যাট ইউজ করতে হবে। তার মানে এই জিনিসটাকে আগে তোমাকে সাধারণ বানায় নিতে হবে, যদি সাধারণে না থাকে। ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো আমরা হচ্ছে এখন একটা ম্যাথে যাই, গিয়ে দেখি সাধারণ অবস্থা আছে কিনা। ওকে, সো আমাদের কাছে বলা হচ্ছে কি, আমরা হচ্ছে 1,3 বিন্দু, এই বিন্দু থেকে, বৃত্তের বাইরে আছে বিন্দুটা, এই বিন্দু থেকে আমরা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 3 এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য বের করতে চাই। আচ্ছা দেখো ভাইয়া, এই জিনিসটা সাধারণ অবস্থায় নাই। সাধারণ অবস্থায় কি থাকে না? সাধারণ অবস্থায় নাই কেন জিনিসটা? নাই এই কারণে যে সাধারণ অবস্থায় বৃত্তের সমীকরণের এক পাশে থাকে, বাম পক্ষে থাকে সবকিছু, আর ডান পক্ষে থাকে কি শুধুমাত্র জিরো। তাহলে ডান পক্ষে আমরা জিরো বানায় ফেললে আমাদের কাছে কি আসে? আমাদের কাছে আসে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3 ইকুয়ালস টু 0। এইবার এই যে বাম পক্ষে জিনিসগুলো চলে আসছে সব, এখন এটাকে আমি বলতে পারি কি বৃত্ত সংক্রান্ত ফাংশন এস অফ এক্স কমা ওয়াই। ঠিক আছে? ওকে, তাহলে স্পর্শকের দৈর্ঘ্য কত হবে ভাইয়া? স্পর্শকের দৈর্ঘ্য কত আসবে? স্পর্শকের দৈর্ঘ্য আসবে হচ্ছে রুট ওভার এস অফ এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। না আচ্ছা, এস অফ এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান লেখা লাগবে না, আমি হচ্ছে সরাসরি এই যে সাধারণ অবস্থায় নিয়ে আসছি এখানেই হচ্ছে বসায় দিই। তাহলে এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস 3 এক্স ওয়ান ওয়াই ওয়ান, বহিস্থ বিন্দু কোনটা? 1,3, তাহলে এক্স ওয়ান এর মান বসবে 1, ওয়াই ওয়ান এর মান বসবে হচ্ছে 3। ওকে, তাহলে আমাদের কাছে আসতেছে কত? আসতেছে হচ্ছে রুট ওভার 1 প্লাস 9 মাইনাস 3, তাহলে কত? 10 মাইনাস 3, তাহলে রুট ওভার 7। এটা হচ্ছে আমাদের স্পর্শকের দৈর্ঘ্য। ওকে, আচ্ছা, আর তোমার যদি এটা সিকিউতে আসে তখন তুমি কি করতে হবে? সিকিউতে আসলে এই যে দেখো, আমরা এই ফর্মুলাটাকে পাইছি কিভাবে? পিথাগোরাস অ্যাপ্লাই করলে। তো সিকিউতে আসলে তুমি হচ্ছে পিথাগোরাস অ্যাপ্লাই করে ম্যাথটাকে সলভ করতে পারো। আলটিমেটলি ওইটাকে আমি আলাদা প্রসেস বলবো না, এটাকে আমি বলবো ইলাবোরেটিভ প্রসেস। কি বলবো এটাকে? ইলাবোরেটিভ প্রসেস। এমসিকিউতে আসলে সরাসরি তুমি এটা করতে পারো। সাধারণত এই ম্যাথগুলো এমসিকিউতে আসে। তারপরে যদি তোমার কাছে মনে হয় যে এটা সিকিউতে আসলে কিভাবে করতে হয় একটু দেখাই দিলে ভালো হয়, চলো আমরা দেখে ফেলি। সিকিউতে আসলে হচ্ছে আমরা কি করবো, আমাদের একটু ছবি আঁকা লাগবে। এই হচ্ছে আমাদের কাছে সেই বৃত্তটা আছে।
হাত দিয়ে এঁকে ফেললাম। বৃত্তের কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে আছে। আমরা জানি এরকম বৃত্তের কেন্দ্র কোথায় থাকে? মূল বিন্দুতে থাকে। তো 0,0 বহিস্থ বিন্দু হচ্ছে 1,3। বহিস্থ বিন্দু কত? 1,3। ঠিক আছে? ওকে। এখন আমরা হচ্ছে কি চাই? আমরা হচ্ছে এই স্পর্শকের দৈর্ঘ্যটা বের করতে চাই, তাই না? আমরা হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য বের করতে চাই। এটাকে যদি হচ্ছে আমি বলি এ, এটা যদি হচ্ছে আমাদের হয় সি বিন্দু, এটা যদি হয় আমাদের বি বিন্দু, তাহলে হচ্ছে আমরা মূলত এই এ বি এর দৈর্ঘ্য বের করতে চাই, তাই না ভাইয়া? আচ্ছা, তো দেখো কিভাবে বের করতে পারি। আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখান থেকে যে আগের মতোই, এই যে এইখানে যা করছি না সেটার মতোই কি দেখতে পাচ্ছি যে পিথাগোরাস অ্যাপ্লাই করলে এ বি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে আমাদের এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, তাই না? ওকে। এখন এসি এর দৈর্ঘ্য আমরা চাইলেই বের করতে পারি এখান থেকে। আমি এখানে আগে আগে বের করে রাখলাম। এসি সমান সমান কত আসবে? আসবে হচ্ছে রুট ওভার মূল বিন্দু থেকে 1,3 বিন্দুর দূরত্ব। তাহলে কত? 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে কত আসতেছে? আসতেছে হচ্ছে রুট ওভার 10। তাহলে এসি হচ্ছে 10, √10। তো এসি স্কোয়ার কত আসবে? 10। আচ্ছা, আর বিসি স্কোয়ার দেখো, বিসি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 3। আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার হয়। তো সেই ফরম্যাট অনুযায়ী আমরা এখান থেকে বলতে পারি যে ব্যাসার্ধ আর সমান সমান রুট ওভার 3। ব্যাসার্ধ আর সমান সমান কত? রুট ওভার 3। এখানে আছে আমাদের কাছে রুট ওভার 10, তাই না? আচ্ছা, তো বিসি স্কোয়ার কত আসবে? √3 স্কোয়ার, তার মানে 3। তাহলে আলটিমেটলি এবি স্কোয়ার কত আসতেছে? 7। তাহলে এবি সমান সমান কত? √7। এবং এটাই হচ্ছে কি আমাদের স্পর্শকের দৈর্ঘ্য। তো তোমার কাছে যদি মনে হয় যে হচ্ছে ভাই আমার কাছে এটা সিকিউতে আসছে, আমি সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করতে গেলে হয়তো ঝামেলা হবে, এটা কিন্তু একটা ফর্মুলা। এটা কিন্তু আমাদের বইতেই আছে এরকম একটা ফর্মুলা। হ্যাঁ, এটা কিন্তু সবার কাছেই গ্রহণযোগ্য। তো সরাসরি এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো। আর তোমার কাছে যদি মনে হয় আরেকটু বড় করলে ভালো হয়, আমাদের অনেকের মনে সন্দেহ থাকে অনেক সময়, তো সেক্ষেত্রে হচ্ছে তুমি এরকম ভাবে করতে পারো। এরকম ভাবেই কিন্তু আসলে ফর্মুলাটা আসছে। সো দুটো কিন্তু আসলে আলাদা প্রসেস না। জাস্ট এই জিনিসটাকে তুমি সরাসরি ফর্মুলা হিসেবে ইউজ না করে একটু ইলাবোরেটিভ ভাবে করে দেখাইছো। এটাই, আর কোনো কিছু না। ওকে। তাহলে হোপফুলি আমরা বুঝতে পারছি কিভাবে এই ধরনের ম্যাথ সলভ করতে হয়। তো চলো আমরা সামনে যাই। আচ্ছা, কি বলতেছে আমাদেরকে সামনে? দেখো, আমাদেরকে বলা হচ্ছে 0,0 বিন্দু, এই বিন্দু থেকে আমরা হচ্ছে একটা বৃত্ত দেওয়া আছে, এই বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য বের করব। বৃত্তটা কি? বৃত্তটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y প্লাস 1 ইকুয়ালস টু 0। এই বৃত্তে স্পর্শকের দৈর্ঘ্য আমরা বের করতে চাই। আচ্ছা, তাহলে বের করতে চাই, বের করো, অসুবিধা তো নাই। স্পর্শকের দৈর্ঘ্য কি আসবে? আসবে হচ্ছে রুট ওভার x1 স্কোয়ার। আচ্ছা, আমরা একটু লিখেই ফেলি ফর্মুলাটা। x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার মাইনাস 2x1 মাইনাস 4y1 প্লাস 1। দেখো, আমরা হচ্ছে কোন বিন্দু থেকে দূরত্ব বের করতেছি? 0, 0। তাহলে এটি হচ্ছে কি x1, y1। তাহলে x1 এর ভ্যালু 0, y1 এর ভ্যালু 0। তাহলে আমাদের কাছে আসতেছে কত? আমাদের কাছে আসতেছে হচ্ছে 0 স্কোয়ার, 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 0 মাইনাস 4 ইন্টু 0 প্লাস 1। সব 0 হয়ে গেছে, এগুলো সব 0 হয়ে গেছে, শুধু 1 থাকতেছে, তার মানে কি রুট ওভার 1। তাহলে কত আসতেছে? শুধুমাত্র 1। ওকে। আচ্ছা, তো এই জিনিসটা আসলে এই ম্যাথটা দেখানোর একটা কারণ ছিল। কি কারণ ছিল ভাইয়া? দেখো, তোমরা যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো তাহলে বুঝতেই পারতেছো যে শুধুমাত্র এইরকম বৃত্ত না, আমি যদি হচ্ছে একটু সাধারণ সমীকরণ লিখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান সমান 0। এই যে আমি হচ্ছে একটা বৃত্তের সাধারণ সমীকরণ লিখলাম, এই বৃত্তটার এই বৃত্তটার উপর 0, 0 থেকে অঙ্কিত স্পর্শকের, একটু লিখেই ফেলি কথাটাকে, আমি লিখেই ফেলি। বৃত্তে 0,0 থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কি আসবে? দৈর্ঘ্য রুট ওভার 0, 0 থেকে বসাচ্ছি, তাই না? 0, 0 থেকে বের করতেছি দূরত্ব। সো 0 স্কোয়ার
প্লাস 0 স্কোয়ার x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2g ইন্টু 0 2g x1 প্লাস 2f(y1), সো 2f ইন্টু 0 প্লাস c। এগুলো সব জিরো হয়ে যাবে, এগুলো সব জিরো হয়ে যাবে, থাকবে কি শুধুমাত্র c। তাহলে আসতেছে কি √c। এটা নিয়ে কথা বলার জন্য আসলে এই ম্যাথটা দেওয়া হয়েছে, স্পেশাল কোনো কারণ নেই। এই কারণে হচ্ছে তোমাদেরকে আমি একটু এই ম্যাথটা দেখালাম। দেখো এই যে আমরা হচ্ছে আসলে মূল বিন্দু থেকে কোনো একটা বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য বের করছি কত, √c। কোনো কারণে যদি হচ্ছে আমাদের এই সিটা ঋণাত্মক হয়ে যায়, কোনো কারণে যদি আমাদের এই সি ঋণাত্মক হয়ে যায়, তখন কি তুমি এরকম কোনো দৈর্ঘ্য বের করতে পারবা? √মাইনাস সামথিং বের করা যায়? যাবে না। এটা আসলে মানেটা কি? এটা আসলে কি বোঝাচ্ছে? সি যখন লেস দেন 0, সি যখন ঋণাত্মক, তার মানে হচ্ছে তুমি চাইলেও মূল বিন্দু থেকে বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য বের করতে পারতেছো না। আচ্ছা, বের করতে পারতেছি না, এটার মানে কি ভাইয়া? এটার মানে নিশ্চয়ই তাহলে মূল বিন্দু থেকে আসলে স্পর্শক আঁকাই সম্ভব না, মূল বিন্দু থেকে ওই বৃত্তের স্পর্শক আঁকাই সম্ভব না। এবার ভেবে দেখো তো, কোন বিন্দুগুলো থেকে কোনো একটা বৃত্তে স্পর্শক আঁকা যায় না? দেখো ভাইয়া, যদি বিন্দুটা বৃত্তের ভিতরে হয়, কোন একটা বিন্দু যদি বৃত্তের ভিতরে হয়, এই হচ্ছে ধরো বৃত্তের ভিতরে এরকম একটা বিন্দু আছে, তুমি কি এই বিন্দু থেকে বৃত্তের উপর স্পর্শক আঁকতে পারবা? না। দেখো, বৃত্তের উপর স্পর্শক যদি আমি আঁকতেই চাই, তাহলে স্পর্শকের উপরে যে বিন্দুগুলো, সেই বিন্দুগুলো বৃত্তের বাইরে থাকবে অথবা বৃত্তের উপরে থাকবে, বৃত্তের ভিতরে থাকতে পারবে না। তাহলে যদি মূল বিন্দুটা বৃত্তের ভিতরে থাকে, সেই মূল বিন্দু থেকে আমি বৃত্তের স্পর্শক আঁকতে পারবো না, এবং যেহেতু স্পর্শক আঁকতেই পারি নাই, তাহলে আমি দূরত্বটাও বের করতে পারবো না, স্পর্শকের মানও বের করতে পারবো না, দৈর্ঘ্যও বের করতে পারবো না। তার মানে আলটিমেটলি তখন সি কি আসবে? লেস দেন 0 আসবে। তাহলে এই যে সি আছে, সেই সি এর চিহ্নের উপর ভিত্তি করে আমরা আসলে বুঝতে পারি কোন একটা বৃত্তের সাধারণ সমীকরণে সি এর যে চিহ্ন, সেটার উপর ভিত্তি করে আমরা বুঝতে পারি মূল বিন্দুর অবস্থান বৃত্তের সাপেক্ষে কোথায়। যদি সি গ্রেটার দেন 0 হয়, সি যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে আমরা এরকম একটা ছবি কল্পনা করতে পারি, যেটা হচ্ছে আমাদের কেস 1। তখন আমি অবশ্যই ক্লিয়ারলি একটা দৈর্ঘ্য পাবো। যদি হচ্ছে সি ইকুয়ালস টু 0 হয়, সি ইকুয়ালস টু 0 হলে আমরা অলরেডি জানি যে মূল বিন্দু বৃত্তের উপরেই আছে, এটা আমরা অলরেডি পড়ে ফেলছি। আর যদি সি লেস দেন 0 হয়, তাহলে বুঝতে হবে কি, যে মূল বিন্দু আসলে বৃত্তের ভিতরে আছে। ওকে, সো এটা আমাদের একটা বেসিক আলোচনা ছিল, চলো আমরা সামনে এগিয়ে যাই। আচ্ছা, এখন হচ্ছে আমরা চাইলেই এই যে আমাদের কাছে বহিস্থ বিন্দু আছে, এবং এই বহিস্থ বিন্দু থেকে আমরা যে দুইটা স্পর্শক আঁকতে পারি না, এই দুইটা স্পর্শকের মধ্যবর্তী কোণ বের করতে পারি, মধ্যবর্তী কোণটা বের করা সম্ভব। লেটস সে আমরা হচ্ছে প্রথমে এই জাস্ট এতটুকু কোণ বের করলাম, কতটুকু কোণ, দাঁড়াও, আমরা হচ্ছে জাস্ট এই এতটুকু কোণ বের করছি, অর্ধেক কোণ, এতটুকু কোণ। হ্যাঁ, এতটুকু কোণ বের করে সেটাকে হচ্ছে আমি তারপর 2 দিয়ে গুণ করে দিতে পারি, পারি না? অবশ্যই পারি। এই কোণটা বের করার জন্য আমাকে হচ্ছে এরকম একটা সমকোণী ত্রিভুজের হেল্প নিতে হবে আবারও। এই সমকোণী ত্রিভুজে দেখো তো, আমি যদি থিটা কোণের ট্যান নেই, ট্যান থিটা নেই, তো ট্যান থিটা সমান সমান কত হয়? দেখো তো, ট্যান থিটা সমান সমান কত হয়? এই সমকোণী ত্রিভুজের ট্যান থিটা সমান সমান কত আসতেছে? ট্যান থিটা সমান সমান আসতেছে হচ্ছে কত? বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, তাই না? তাহলে সিটি ডিভাইডেড বাই হচ্ছে পিটি, সিটি বাই পিটি। সো থিটা সমান সমান ট্যান ইনভার্স অফ সিটি বাই পিটি। তাহলে টোটাল কোণ কত? 2 থিটা, মানে 2 ট্যান ইনভার্স অফ সিটি বাই পিটি, তাই না? আচ্ছা, আর একটু আগে আমরা দেখছিলাম যে সিটি হচ্ছে কি ব্যাসার্ধ আর পিটি হচ্ছে কি বহিস্থ বিন্দু পি থেকে বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। এই জন্য দেখো, সিটি এর জায়গায় হচ্ছে এই যে ব্যাসার্ধের যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা বসায় রাখছে, কারণ সিটি হচ্ছে কি ব্যাসার্ধ, আর পিটি এর জায়গায় হচ্ছে কি দূরত্বের ফর্মুলাটা বসায় রাখছে। তো এত বড় জিনিসটা পুরোটা আমার মনে রাখার দরকার আছে কোন হিসেবে? কোনো দরকার নাই। তোমরা যেটা করবা সেটা হচ্ছে তোমরা এই প্রসেসটা বুঝবা, যে আমি যদি হচ্ছে বহিস্থ বিন্দু পি থেকে বৃত্তে অঙ্কিত দুইটা স্পর্শক, এই দুইটা স্পর্শকের মধ্যবর্তী কোণ বের করতে চাই, আমাকে হচ্ছে এরকম একটা প্রসেস ফলো করতে হবে। আমাকে হচ্ছে এরকম একটা সমকোণী ত্রিভুজের হেল্প নিতে হবে। সেই সমকোণী ত্রিভুজের ট্যান থিটা নিয়ে আমি হচ্ছে সেখান থেকে থিটার ভ্যালু বের করব। ট্যান থিটা সমান সিটি বাই পিটি, সিটি হচ্ছে ব্যাসার্ধ, পিটি হচ্ছে বহিস্থ বিন্দু পি থেকে আমার এই বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। তাহলে সিটি আর পিটি বের করার পরে আমি হচ্ছে থিটা বের করে ফেলবো ট্যান ইনভার্সের হেল্প নিয়ে, দেন সেই অ্যাঙ্গেলটাকে আমি 2 দিয়ে গুণ করে দিব।
এই প্রসেসটা একটু মাথায় রাখো, এত বড় ফর্মুলা মাথায় রাখার থেকে। ঠিক আছে, ওকে। তো চলো এটা দিয়ে আমরা এখন একটা ম্যাথ বলা হচ্ছে কি -5,4, এটা হচ্ছে বহিস্থ একটা বিন্দু। এই বিন্দু থেকে আমরা হচ্ছে x² + y² - 2x - 4y + 1 = 0, এই যে বৃত্ত আছে সেই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ বের করতে চাই। আচ্ছা, তুমি অলরেডি জানো যে হচ্ছে আমাকে এগুলো বের করতে হইলে ব্যাসার্ধ জানতে হবে এবং এই বিন্দু থেকে বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য জানতে হবে। চলো আমরা একটু ছবি এঁকে জিনিসটাকে সলভ করি। এই হচ্ছে আমাদের একটা বৃত্ত, এটি হচ্ছে সেই বৃত্তটা। লেটস সে কালারটা তাহলে চেঞ্জ করে দিই, সবুজ দিই, কালার একটু বড় করে দিলাম। এন্ড আমাদের হচ্ছে বহিস্থ বিন্দু -5,4, তাই না? সো এই হচ্ছে ধরো আমাদের বহিস্থ বিন্দু। এখন আমরা হচ্ছে কি চাই, আমরা চাই বহিস্থ বিন্দু থেকে স্পর্শক আঁকবো। সো এটা একটা স্পর্শক, এটা আরেকটা স্পর্শক, তাই না? ওকে। তো এইখানে হচ্ছে ধরো লেটস সে এখানে হচ্ছে আমাদের কেন্দ্র আছে। ওকে, এখন আমি যদি হচ্ছে এরকম ভাবে এই স্পর্শবিন্দু এবং এই কেন্দ্র যোগ করে দিই, আমরা জানি এটা অটোমেটিক এটা কি হয়ে যায়, এটা লম্ব এবং আমাদের কাছে একটা সমকোণী ত্রিভুজ চলে আসে। আমি এটার নাম দিলাম ABC। ঠিক আছে, আচ্ছা, ABC। এখন আমরা জানি যে টোটাল যে কোণটা আছে, টোটাল কোণটা সেটা বের করার জন্য আমাকে হচ্ছে এতটুকু কোণ বের করতে হবে এবং তাকে 2 দিয়ে গুণ করতে হবে, কারণ টোটাল কোণ 2θ এবং এই কোণটা কত, থিটা। তাহলে আমি চিত্র থেকে বুঝতে পারতেছি থিটা ইকুয়ালস টু কত হবে, থিটা ইকুয়ালস টু হবে tan ইনভার্স অফ কত, tan ইনভার্স অফ AC বাই AB। এখন AC তো ভাইয়া বৃত্তের ব্যাসার্ধ, তাহলে চলো বৃত্তের ব্যাসার্ধ আমরা এখানে বের করি। AC কি বৃত্তের ব্যাসার্ধ, তাই না? এই যে দেখো AC হচ্ছে কি বৃত্তটার ব্যাসার্ধ, এটা কি বৃত্তের ব্যাসার্ধ আর। সো বৃত্তটার আমরা যদি হচ্ছে এই বৃত্তটার ক্ষেত্রে জি এর ভ্যালু বের করি, জি এর ভ্যালু কত আছে দেখো, এক্স এর সহগ হচ্ছে 2g, তার মানে জি হচ্ছে -1, এফ হচ্ছে কত দেখো, ওয়াই এর সহগ হচ্ছে 2f, 2f হচ্ছে -4, তাহলে এফ হচ্ছে -2, সি এর মান হচ্ছে 1। তাহলে আমরা যদি হচ্ছে ব্যাসার্ধ আর বের করতে চাই, আমাদের কি লাগবে, আমাদের লাগবে হচ্ছে √g² + f² - c, তাই না? তাহলে আমরা যদি বসায় দিই আমাদের কাছে কত আসবে দেখো, g² তাহলে 1, f² তাহলে 4, আর হচ্ছে c তাহলে হচ্ছে -1। তো দেখো এই 1 1 কাটাকাটি যায়, শুধু থাকে √4, √4 মানে কত, 2। তাহলে আমরা ব্যাসার্ধ বের করে ফেললাম কত, 2। তাহলে ব্যাসার্ধ চলে আসলো 2। এখন আমাদের জানা দরকার হচ্ছে এই দৈর্ঘ্যটা, স্পর্শকের দৈর্ঘ্য। তো স্পর্শকের দৈর্ঘ্য বের করার ফর্মুলা কি, স্পর্শকের দৈর্ঘ্য বের করার ফর্মুলা হচ্ছে √s অফ, আচ্ছা এস অফ লাগবে না, আমাদের যে বহিস্থ বিন্দু আছে মানে এস অফ x1 y1 লাগবে না, আমরা তো বহিস্থ বিন্দুর স্থানাঙ্ক জানি, তাই না? বহিস্থ বিন্দুর স্থানাঙ্ক কত, -5,4। তাহলে এটা হবে এস অফ -5,4, তাই না? আচ্ছা, তাহলে আমরা একটু এখানে বের করে ফেলি, এস অফ s অফ -5,4 ইকুয়ালস টু x এর মান -5 বসালে এখান থেকে আসবে 25, y এর মান 4 বসালে এখান থেকে আসবে হচ্ছে 16, x এর মান -5 বসালে এখান থেকে আসবে -2 -5 +10, y এর মান হচ্ছে যদি আমরা 4 বসাই, y এর মান 4 বসালে এখান থেকে আসবে -4 -4 এ +16, সরি -16, সাথে আছে +1। তাহলে এখানে আমি কত পাচ্ছি, আমি পাচ্ছি হচ্ছে 16 - 16 বাদ, 25 যোগ 10 এ হচ্ছে আসতেছে 35, 35 যোগ 1 আসতেছে 36, √36 মানে এখানে আসতেছে 6। তাহলে আমি কিন্তু হচ্ছে এবি এবং আমাদের যে এবি এখানে লিখে ফেলি, আমি কত আসলো 6। তো আমি এবি এর দৈর্ঘ্য বের করলাম 6, এসি এর দৈর্ঘ্য বের করলাম কত, 2। তার মানে আলটিমেটলি আমাদের কাছে যে সকল তথ্য দরকার সবকিছুই কিন্তু চলে আসছে, যা যা লাগবে সবই আমরা বের করে ফেলছি, জাস্ট হিসাবে বসায় দিই তাহলেই হবে। সো কত হইলো, tan ইনভার্স অফ কত, এসি এর দৈর্ঘ্য কত 2, এবি এর দৈর্ঘ্য কত 6, তাহলে কত আসতেছে হচ্ছে tan ইনভার্স অফ 1/3।
তুমি চাইলে অ্যাঙ্গেল বের করতে পারো বা চাইলে এভাবেও রেখে দিতে পারো। চলো আমরা অ্যাঙ্গেলটাকে বের করে ফেলি ক্যালকুলেটর ইউজ করে। tan ইনভার্স অফ 1/3 তো আসতেছে আমাদের কাছে 18.435 18.435। আচ্ছা, তাহলে আমাদের অ্যাঙ্গেলটা কত হবে? অন্তর্ভুক্ত কোণ, অতএব কত আসবে? 2 থিটা। 2 থিটা মানে 2 ইন্টু এত 36.87। তাহলে অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 36.87 ডিগ্রি। ওকে, ঠিক আছে। সো এই প্রসেসটা ফলো করে হচ্ছে তোমাদের প্রতি পরামর্শ থাকবে এই ধরনের অ্যাঙ্গেলগুলো বের করা, নট এত বিশাল বড় একটা ফর্মুলা। ওকে, তো চলো আমরা হচ্ছে আমাদের পরবর্তী ম্যাথে যাই। নেক্সট প্রবলেমে কি বলতেছে আমাদেরকে? আমাদেরকে বলা হচ্ছে যে এই একটা বিন্দু আছে, এই বিন্দু থেকে এখানে একটা বৃত্ত আছে, এই বৃত্ত অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত? ফার্স্ট অফ অল এটা হচ্ছে আমাদের সাধারণ ফর্মেটে নাই, আমাদেরকে এটাকে সাধারণ ফর্মেটে নিয়ে যেতে হবে। বোথ সাইডে 2 দিয়ে ভাগ করো, তাহলে আসে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 9। তাহলে সেখান থেকে আমি পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 9 ইকুয়ালস টু 0। তাহলে এখন যদি আমি এই 3,1 জন্য দৈর্ঘ্যটা বের করতে যাই, তাহলে আমাদের লাগবে কি? আমাদের আসবে হচ্ছে যে দৈর্ঘ্য ইকুয়ালস টু রুট ওভার এস অফ x1, y1, এস অফ কত? 3,1, এস অফ 3,1। তাহলে আসবে হচ্ছে কত? রুট ওভার এক্স এর মান 3 আর ওয়াই এর মান হচ্ছে 1, তাই না? তাহলে এক্স এর মান 3 বসে এখানে আসতেছে 9, ওয়াই এর মান 1 বসে এখানে আসতেছে 1, আর এখানে আছে কি মাইনাস 9। তাহলে হচ্ছে কত? হচ্ছে আমাদের এখানে জাস্ট 1। রুট ওভার 1 মানে কি? জাস্ট 1। সো 3,1 বিন্দু হতে 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 18 বা x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 9, এই যে বৃত্তটা ছিল, এই বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত আসবে? আসবে হচ্ছে 1। কোথায় আছে? এ নাম্বার অপশন আছে। সো এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, আচ্ছা। সো হোপফুলি হচ্ছে আমরা সবাই ক্লিয়ার হয়েছি। চলো তাহলে নেক্সট প্রবলেমে চলে যাওয়া যাক। নেক্সট প্রবলেমে যাওয়ার আগে আমরা একটু স্টেপগুলো আলোচনা করতে চাই, এই ধরনের প্রবলেম কিভাবে সলভ করতে হয়। আমরা তো বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য জানলাম, বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের সমীকরণ কিভাবে বের করতে হয় দেখো ভাই, আমরা অলরেডি আলোচনা করে ফেলছি। আমাদের কাছে যেহেতু এই স্পর্শকের উপরস্থ একটা বিন্দু দেওয়া আছে, বহিস্থ বিন্দু থেকে স্পর্শকের সমীকরণ, তার মানে বহিস্থ বিন্দুটা আমি জানি। যেহেতু আমি জানি ওই স্পর্শকের উপরে বা ওই সরলরেখার উপরে একটা বিন্দু আমি জানি, x1 y1 আমি জানি, তাহলে আমি ধরতেই পারি যে ওই সরলরেখাটার সমীকরণ হবে y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x। আমরা বলছিলাম ক্লাসের শুরুতে এটা নিয়ে আলোচনা করবো, সেটা চলে আসছে, তাই না? এটা হচ্ছে আমি পাইলাম, এটা আমি ধরলাম, এটা আমাদের প্রথম ধাপ। এই যে এরকম একটা ধরলাম যেখানে আমাদের ঢাল হচ্ছে কি m। তো এই যে সমীকরণটা আমি ধরলাম, এখানে কিন্তু x1 y1 জানা আছে আমাদের, কারণ বহিস্থ বিন্দু জানা আছে। আমরা জানি না কি, আমি শুধুমাত্র m এর ভ্যালু জানি না, m এর ভ্যালু আমি বের করতে পারলে আমাদের কাজ হয়ে গেছে। পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে কেন্দ্র থেকে আমরা হচ্ছে স্পর্শকের দূরত্ব নির্ণয় করব। কেন্দ্র থেকে আমরা স্পর্শকের লম্ব দূরত্ব এই ফর্মুলার সাহায্যে নির্ণয় করব। মনে আছে না দূরত্ব বের করার ফর্মুলা? কোন একটা বিন্দু থেকে কোন একটা রেখা x প্লাস b প্লাস c ইকুয়ালস টু 0, এই রেখার কোন একটা বিন্দু থেকে লম্ব দূরত্ব বের করার ফর্মুলা নিশ্চয়ই খেয়াল আছে। তো এই হচ্ছে সেই ফর্মুলাটা, ax1 প্লাস by1 প্লাস c, এটা মডুলাসের ভিতরে। x1 y1 কি? x1 y1 হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক, তাই না? তো এই হচ্ছে আমি দূরত্বটা বের করলাম। দেন আমাদেরকে ধরতে হবে যে এই দূরত্বটা হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ r এর সমান। এখান থেকে আমি m সংক্রান্ত একটা সমীকরণ পাবো, এই দূরত্বটাকে ব্যাসার্ধের সমান বিবেচনা করে আমি m সংক্রান্ত সমীকরণ পাবো। কেন এটা ব্যাসার্ধের সমান? কারণ আমরা স্পর্শক নিয়ে কথা বলতেছি, এই রেখাটা স্পর্শক, যেহেতু এই রেখাটা স্পর্শক, এই স্পর্শক থেকে অবশ্যই কেন্দ্রের যে দূরত্ব, সেই দূরত্ব কার সমান হবে? ব্যাসার্ধের সমান হবে। এটা সমাধান করলে দেন হচ্ছে আমরা কি পেয়ে যাব? এটা সমাধান করলে আমি হচ্ছে m এর ভ্যালুটা পেয়ে যাব। খুবই সুন্দর একটা প্রসেস এবং ম্যাথগুলো খুব ইজিলি সলভ করা যায়। চলো আমরা হচ্ছে এটাতে একটা ম্যাথ সলভ করে ফেলি। কি বলা হচ্ছে আমাদেরকে প্রশ্নে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 8x প্লাস 4y মাইনাস 5 ইকুয়ালস টু 0। এই যে আমার কাছে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, এই বৃত্তে 3,-3 এই বিন্দু হতে অঙ্কিত স্পর্শকদ্বয়ের সমীকরণ বের করতে বলছে। আচ্ছা, তো আমি জানি যে 3,-3 এর জন্য মানে ওই বিন্দু দিয়ে যাবে এমন একটা স্পর্শকের সমীকরণ হচ্ছে y প্লাস 3 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস 3। সবাইকে আমি একটা সাথে নিই, y মাইনাস mx প্লাস 3 ইকুয়ালস টু 0। 3 প্লাস 3m হচ্ছে ধ্রুবক, তাই না? আচ্ছা, এখন এটাকে আমি দিলাম 1 নং।
এই যে আমাদের কাছে বৃত্তটা আছে, এই বৃত্তটার কেন্দ্র কত? এই বৃত্তটার কেন্দ্র কত হবে? দেখো, এই বৃত্তটার কেন্দ্র ব্যাসার্ধ দুটি আসলে আমাদের লাগবে, তো চলো বের করে ফেলি। এই বৃত্তের কেন্দ্র হবে এক্স এর সহগ বাই -2, তার মানে 8 বাই -2, কমা হচ্ছে ওয়াই এর সহগ বাই -2, তার মানে 4 বাই -2। তাহলে আসতেছে কত? আসতেছে হচ্ছে -4, -2। তাহলে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে -4, -2 হয়ে গেল। কেন্দ্র বের করে ফেলে। এবার ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর সমান সমান √g² + f² - c, তাই না? তাহলে সেই অনুযায়ী এখানে কত আসে? আসে হচ্ছে, দেখো, g² + f², g এর ভ্যালু কত? 4, তাহলে 4², f এর ভ্যালু কত? 2, তো 2² - c, c এর ভ্যালু কত? 5। তাহলে এখানে কত আসতেছে? আসতেছে হচ্ছে √16, 4 20, 20 - 5 15। আচ্ছা, লিখেই ফেলি, 16 + 4 - 5, তাহলে কত আসতেছে এখানে? √15। তো আমরা ব্যাসার্ধ বের করে ফেলছি 15, √15, আর হচ্ছে কেন্দ্র বের করে ফেলছিলাম আগেই। তাহলে এখন আমরা জানি যে এই যে সরলরেখাটা আছে, যে সরলরেখাটা আমরা এখানে লিখছি, এই সরলরেখা থেকে কেন্দ্রের দূরত্ব ব্যাসার্ধ আর এর সমান, তাই না? ওকে, তাহলে লিখে ফেললো যে অতএব, অতএব ডি ইকুয়ালস টু ব্যাসার্ধ আর, ডি এর ভ্যালু কত? মডুলাস অফ এই সরলরেখার কেন্দ্র -4 -2 থেকে দূরত্ব, তাহলে ওয়াই এর ভ্যালু বসাও, ওয়াই এর ভ্যালু বসাও -2, এই সরলরেখার সমীকরণে ওয়াই এর ভ্যালু বসাও -2 আর এক্স এর ভ্যালু বসাও -4। তাহলে কত আসে? আসে -2 প্লাস 3 প্লাস 3m মডুলাস ডিভাইডেড বাই হচ্ছে এক্স এর সহগের বর্গ যোগ ওয়াই এর সহগের বর্গ। এক্স এর সহগের বর্গ কি? -m এর স্কয়ার, তার মানে শুধু m²। ওয়াই এর সহগের বর্গ কি? 1 এর স্কয়ার, তাহলে 1² প্লাস m, সরি, m² প্লাস 1 ইকুয়ালস টু কত? এটা হচ্ছে ব্যাসার্ধ আর এর সমান। ব্যাসার্ধ হার কত? √15। বোথ সাইডে স্কয়ার করে ফেলো। আর এই পাশে ভিতরে কি আসতেছে? দেখো, এখানে আসতেছে 4m, এখানে আছে 3m, তাহলে উপরে আসতেছে আমার কাছে 7m। 7m কি আসতেছে? 7m। এখানে আছে আমার কাছে -2, এখানে আছে আমার কাছে +3, তো -2 + 3 মিলে কত হবে? -2 + 3 মিলে আসবে আমাদের কাছে 1, এবং আমি স্কয়ার করছি, তার মানে এটা হয়ে যাবে হোল স্কয়ার, নিচে আসবে m² প্লাস 1, এখানে আসবে 15। বজ্র গুণন করো এবং এটাকে হচ্ছে ভেঙে ফেলো, তাহলে কি আসবে? আসবে 49m² প্লাস 14m প্লাস 1, a² প্লাস 2ab প্লাস b²। ঠিক আছে, ওকে, সো ইকুয়ালস টু হচ্ছে 15m² প্লাস 15। আমি যদি পক্ষান্তর করি তাহলে কি আসবে? পক্ষান্তর করলে কি আসবে? 49m² মাইনাস 15m², কত হবে? 49 মাইনাস 15 আসতেছে হচ্ছে আমাদের কাছে 34, 34m² প্লাস 14m মাইনাস 14 ইকুয়ালস টু হচ্ছে 0। আচ্ছা, খুবই অদ্ভুত জিনিস আসলো। চলো বের করে দেখি কত হয়। ইকুয়েশন সলভ করবো আমরা, তাই না? আচ্ছা, এম এর ভ্যালু খুবই অড ভাবে আসলো। আমরা একটু আরেকবার দেখি তো, আমাদের কেন্দ্র কত ছিল? কেন্দ্র ছিল হচ্ছে -4 -2। হ্যাঁ, ঠিক আছে, আমাদের সেন্টার ঠিক আছে। রেডিয়াস ছিল হচ্ছে কত? 4² প্লাস 2² মাইনাস মাইনাস। আচ্ছা, এখানে ঝামেলা হয়েছে। দেখো, সি এর ভ্যালু এখানে ছিল -5, বাট আমরা এখানে 5 বসাইছি, এটা হয়ে যাবে +5। একটু ওয়েট করো, এটা +5 হইলে এখানে আসতেছে হচ্ছে √25, তাহলে এটা আসতেছে 5। এই জন্যই বলে এখানে একটু অড লাগতেছিল। আচ্ছা, সো এই জায়গাতে আসবে আমাদের কাছে 5, এখানে আসবে 25, এখানে আসবে +25। ওকে, তো এখানে আসবে কি? 49 মাইনাস 25, কত আসে? 24m²। 14m, 14m নিজের মতোই থাকবে। 1 মাইনাস 25 আসবে -24। আচ্ছা, এক সেকেন্ড, আমরা এখন একটু এটাকে দেখি। 24, 14, 24। ওকে, আচ্ছা, এবার আসছে আমার কাছে দুইটা ভ্যালু আসছে। এম এর একটা ভ্যালু আসছে হচ্ছে আমাদের কাছে 3/4, আর এম এর আরেকটা ভ্যালু আসছে হচ্ছে আমাদের কাছে -4/3। তো তুমি যদি হচ্ছে এখন এম এর ভ্যালু
3/4 নাও তাহলে একটা সমীকরণ পাবা। তুমি যদি m এর ভ্যালু -4/3 নাও আরেকটা সমীকরণ পাবা। সো m ইকুয়ালস টু যদি হচ্ছে আমরা 3/4 কনসিডার করি, m ইকুয়ালস টু যদি হচ্ছে আমরা কত কনসিডার করি 3/4, m ইকুয়ালস টু 3/4 হলে, m ইকুয়ালস টু 3/4 হলে আমাদের সমীকরণটা কই আছে? এই যে 1 নং সমীকরণ, তাই না? সো 1 নং সমীকরণ থেকে আমি কি পাই? আমি পাই হচ্ছে y মাইনাস mx, তার মানে 3/4x প্লাস 3 প্লাস 3m, তার মানে প্লাস 3 প্লাস 3m, m তো 3/4 তাই না? তাহলে 9/4 ইকুয়ালস টু হচ্ছে 0। সবাইকে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে কত আসে? আসে হচ্ছে 4y মাইনাস 3x, আর এখানে আসে 12 যোগ 9 21 ইকুয়ালস টু 0। সো এটা হচ্ছে আমাদের একটা সমীকরণ। আর যদি আমি m এর ভ্যালু -4/3 কনসিডার করি তাহলে আরেকটা সমীকরণ আসবে। কত আসবে? আসবে হচ্ছে y মাইনাস mx, সো মাইনাস মাইনাস প্লাস 4/3x, কারণ m এর ভ্যালু -4/3 ছিল, এখানে মাইনাস ছিল, সো মাইনাস মাইনাস প্লাস 4/3 হয়ে যাবে, প্লাস হচ্ছে 3 প্লাস 3m, তাই না? 3 প্লাস 3m, সো 3 ইন্টু -4/3, তাহলে কত আসবে? আসবে হচ্ছে -4 ইকুয়ালস টু 0। সবাইকে 3 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে আসতেছে আমাদের 3y প্লাস 4x, 3y প্লাস 4x 3 দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে কত আসে? 3 - 4 হচ্ছে -1, সো -3 ইকুয়ালস টু 0। এটা আরেকটা সমীকরণ। তো এই দুইটা সমীকরণ চলে আসলো। বুঝতে পারছো হোপফুলি? এই প্রসেসটা নিয়ে আমরা আগে আলোচনা করেছিলাম, একটা ম্যাথও বলছিলাম, দেখে ফেললাম অলরেডি। সো হোপফুলি হচ্ছে আমরা কিভাবে এই প্রসেস দিয়ে ম্যাথগুলো সলভ করতে হয় ক্লিয়ার হয়েছি। আলটিমেটলি তোমাকে আগেই বলছিলাম যে স্পর্শক বের করার জন্য একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি কেন্দ্র থেকে দূরত্ব ব্যাসার্ধের সমান। এই কনসেপ্টটা দিয়ে আসলে স্পর্শকের সমীকরণ বের করার যে ম্যাথগুলো আছে তার ম্যাক্সিমামই সলভ করে ফেলা পসিবল। ওকে, তো হোপফুলি হচ্ছে আমরা ম্যাথটা ক্লিয়ার হয়েছি। চলো এখন হচ্ছে আমরা আরেকটা ম্যাথ সলভ করি। এটা আমাদের বোর্ডে এসেছিল, বোর্ডে আসা একটা ম্যাথ। চলো সলভ করি। এই বৃত্তের সমীকরণটা আমরা আসলে বিভিন্নভাবে বের করতে পারি, তবে যেহেতু আমরা এখন স্পর্শক নিয়ে চিন্তা ভাবনা করতেছি, স্পর্শকের যে কনসেপ্ট ছিল বা ধারণা ছিল সেগুলো সাহায্য নিয়ে বের করি। ঠিক আছে, তাহলে আমাদের জন্য ভালো হবে। ওকে, তাহলে আমরা হচ্ছে সবার আগে বৃত্তটার সমীকরণ বের করি। দেখো আমরা জানি যে এরকম একটা বৃত্ত, সে যদি হচ্ছে আমাদের কাছে কেন্দ্র যেহেতু অলরেডি দেওয়াই আছে, কেন্দ্র বলাই আছে, আমরা জানি এরকম একটা বৃত্ত সে যদি হচ্ছে আমাদের এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে ওই বৃত্তের ব্যাসার্ধ, তার মানে কেন্দ্র থেকে এই এক্স অক্ষের যে দূরত্ব সেটা আর ব্যাসার্ধ সমান। এই দূরত্বটা কত বলতো ভাই? এই দূরত্বটা হচ্ছে মডুলাস অফ কে। এইচ কমা কে কেন্দ্র, সেটা হচ্ছে কি মডুলাস অফ কে, তার মানে মডুলাস অফ 2, এটাই হচ্ছে কি ব্যাসার্ধ। তার মানে আমাদের যে বৃত্তটা আছে এই বৃত্তের সমীকরণটা আসবে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার, ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। এইচ এর মান, কেন্দ্র হচ্ছে -4,2, সো এইচ এর মান হচ্ছে -4, সো মাইনাস মাইনাসে +4 হয়ে যাবে, এক্স প্লাস 4 হোল স্কোয়ার, আর হচ্ছে আমাদের কে এর মান কত? 2, সো ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে আর স্কোয়ার। আর এর মান কত? আর এর মান হচ্ছে মডুলাস অফ 2, সো 2 স্কোয়ার। তাহলে এটাকে আমি ভেঙে একটু সাধারণ ফরম্যাট থেকে, সরি আদর্শ ফরম্যাট থেকে সাধারণ ফরম্যাটে নিয়ে যেতে যাচ্ছি। তাহলে কত আসবে? আসবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 16 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4 ইকুয়ালস টু 4। ঠিক আছে, ওকে। এখন দেখো আমাদের বোথ সাইড থেকে 4 4 কাটা যাচ্ছে, তাহলে আলটিমেটলি আমাদের কাছে বৃত্তটা সমীকরণ দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 8x মাইনাস 4y প্লাস 16 ইকুয়ালস টু 0। ঠিক আছে, ওকে। এখন আমরা চাচ্ছি কি, এখন আমরা চাচ্ছি হচ্ছে এই ওপি যেই সমীকরণটা আছে, ওপি যে স্পর্শকটা আছে সেই স্পর্শকের সমীকরণ বের করব, তাই তো? আচ্ছা, তাহলে এখন এই ওপি স্পর্শকের সমীকরণ বের করতে হইলে আমাদের কি কি লাগবে? আমাদের হচ্ছে বহিস্থ বিন্দু লাগবে, আর আলটিমেটলি আমাদের এই বৃত্তের সমীকরণটাই তো লাগবে। আর তো কিছু লাগতেছে না, লাগতেছে? উত্তর হচ্ছে না ভাইয়া, আর কোনো কিছুই লাগতেছে না। আচ্ছা, তো যেহেতু আমাদের এই সমীকরণটা, ওপি সরলরেখা সমীকরণটা যেহেতু সে মূল বিন্দুতেই যাচ্ছে, সো আমরা ধরতেই পারি এই সরলরেখাটার সমীকরণ হচ্ছে, এই সরলরেখার সমীকরণ হচ্ছে y সমান mx। আরো ক্লিয়ারলি বললে সরলরেখার সমীকরণ y মাইনাস mx ইকুয়ালস টু 0। এই যে সরলরেখাটা আছে সেই সরলরেখা থেকে কেন্দ্রের দূরত্ব, কেন্দ্র বলতে হচ্ছে আমাদের এই বৃত্তের কেন্দ্র, সেইটার বৃত্তের কেন্দ্রের দূরত্ব ব্যাসার্ধ r এর সমান। তাহলে √মডুলাস অফ y মাইনাস mx, তাই না? তো কেন্দ্রের
আমাদের ওয়াই এর মান কত 2 আর এক্স এর মান কত -4, সো এটা আসবে ওয়াই মাইনাস এম এক্স। তো 2 মাইনাস মাইনাস প্লাস 4m, এক্স এর মান -4, এক্স এর মান কত -4, তাই না? আচ্ছা, তো 2 + 4m ডিভাইডেড বাই হচ্ছে √1 + m²। আবারও দেখো, আমি হচ্ছে -4, 2 বিন্দু থেকে এই রেখার দূরত্ব বের করতে চাই। তাহলে মডুলাস অফ ওয়াই মাইনাস এম এক্স, এখানে ওয়াই এর মান বসবে কত, মানে ওয়াই আর এক্স এর মান বসবে কত এই বিন্দুর স্থানাঙ্ক অনুযায়ী। তাহলে ওয়াই এর মান বসবে 2, এক্স এর মান বসবে কি -4। তাহলে মডুলাস অফ 2 মাইনাস এম ইন্টু -4, এম ইন্টু -4 কি আমাদের এখানে মাইনাস আছে আর ওই মাইনাস প্লাস হয়ে যাবে, সো 2 + 4m, তো এটাই লিখছি 2 + 4m ডিভাইডেড বাই কি এক্স এর সহগের বর্গ যোগ ওয়াই এর সহগের বর্গ, সো √1 + m²। ওকে, আচ্ছা, এটার মান কার হবে? এটার মান হবে ব্যাসার্ধ আর এর সমান, ব্যাসার্ধ আর এর সমান। এখন এখন আমি চাইলে হচ্ছে ব্যাসার্ধ আর বের করতে পারি বৃত্তের হেল্প নিয়ে। আমাদের এই বৃত্তের যে সমীকরণটা আসছে সেই সমীকরণ অনুযায়ী ব্যাসার্ধ আর আসবে হচ্ছে √g² + f² - c, জি এর ভ্যালু 4, সো 4² মানে 16। আমাদের হচ্ছে এফ এর ভ্যালু -2, সেটার স্কোয়ার মানে কি 4, আর সাথে হচ্ছে -c, তাহলে -16। √4 মানে কত 2, তাহলে আমাদের এই বৃত্তটার ব্যাসার্ধ কত 2, তো বসায় দাও ব্যাসার্ধ 2। বুথ সাইড স্কোয়ার করে ফেলো এবং এটাকে এই পাশে নিয়ে যাও, তাহলে আমাদের কাছে আসবে 2 + 4m, এটার হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 2 + 2m²। আমরা বর্গও করছি আবার বজ্র গুণনও করছি। এটা 2 + 2m হবে না, এটা হবে 4 + 4m। বর্গ করলে এটা কত হয়ে যাবে 4, আর বজ্র গুণন করার পর কত হবে 4 × 1 + m², তার মানে 4 + 4m²। এরকম ম্যাথ আমরা করছি অলরেডি, সো ভাইয়া কিছু লাইন স্কিপ করলাম আর কি। ওকে, আচ্ছা, তাহলে এরপর আমাদের কাছে কি আসতেছে, জাস্ট একটা m² সংক্রান্ত সমীকরণ, সেটাকে আমাদের সলভ করতে হবে, তাই না? ওকে, তো চলো সলভ করি। তাহলে আলটিমেটলি আমাদের কাছে থাকতেছে কি, এখানে থাকতেছে 4 + 2 × 2 × 4, সো 16m + 4m², সো 16m² প্লাস হচ্ছে 4 + 4m² goes to 4 + 4m²। ওকে, আচ্ছা, তো দেখো আমাদের হচ্ছে এই পাশে থাকতেছে 12m², 16m² - 4m² প্লাস হচ্ছে 16m, আর 4 4 কাটে যাচ্ছে, সো এটা 0। তা আমি যদি এবার সবাইকে 4 দিয়ে ভাগ করে দিই, এখানে আসতেছে 3m² প্লাস 4m ইকুয়ালস টু হচ্ছে 0। আমি যদি m কমন নিয়ে ফেলি, m কমন নিলে কি আসতেছে, m কমন নিলে আসতেছে হচ্ছে 3m + 4 ইকুয়ালস টু 0। m ইন্টু 3m + 4 ইকুয়ালস টু 0, তাই না? ওকে, তো সেখান থেকে আমি দেখতে পাচ্ছি m এর একটা মান আসতেছে 0, আর আরেকটা মান আসতেছে মাইনাস কত, একটা মান আসতেছে 0, একটা মান কত আসতেছে -4/3। কত, -4/3। আচ্ছা দেখো ভাইয়া, তুমি যদি m এর মান 0 ধরো, তুমি যে সরলরেখাটা পাবা সেটা হচ্ছে আসলে x অক্ষ, কারণ x অক্ষ নিজেও আমার স্পর্শক হিসেবে কাজ করতেছে। আমরা মূল বিন্দুগামী স্পর্শক খুঁজতেছি না, মূল বিন্দুগামী স্পর্শক OP খুঁজতেছি, বাট আমার কাছে তো m এর দুইটা ভ্যালু আসছে। m এর ভ্যালু তুমি 0 ধরতেছো, m এর ভ্যালু 0 ধরা মানে x অক্ষের সমান্তরাল একটা রেখা বা x অক্ষ নিজেই, এবং চিত্র দেখে বুঝতে পারতেছি এখানে আসলে x অক্ষ নিজেই একটা স্পর্শক হিসেবে আসতেছে, বাট সেটা তো আমাদের কাঙ্ক্ষিত না। আমাদের কাঙ্ক্ষিত স্পর্শক কোনটা, এইটা, সেটা কি x অক্ষ হবে? হবে না। সো অতএব m is not equals to 0, অতএব OP, এটার সমীকরণ কি আসলো, y ইকুয়ালস mx, যেখানে m এর ভ্যালু হচ্ছে কত, m এর ভ্যালু হচ্ছে -4/3। ওকে, m এর ভ্যালু -4/3। তাহলে বজ্র গুণন করে ফেললে কত আসতেছে, আসতেছে 3y + 4x ইকুয়ালস টু 0। এটি হচ্ছে আলটিমেটলি OP সরলরেখার সমীকরণ, OP স্পর্শকের সমীকরণ। হোপফুলি ক্লিয়ার হয়েছি। চলো তাহলে পরবর্তী ম্যাথে যাওয়া যাক। পরবর্তী ম্যাথে যাওয়ার আগে আমরা একটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে স্পর্শজ্যা। স্পর্শজ্যা কি নিশ্চয়ই জানা আছে, আবারও আমরা একটু জেনে ফেলি। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু P থেকে আমরা চাইলেই বৃত্তের উপরে দুইটা স্পর্শক আঁকতে পারি, একটা PA একটা PB। এই যে দুইটা স্পর্শবিন্দু আছে, যে স্পর্শবিন্দুগুলো বৃত্তের বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত দুইটা স্পর্শকের কারণে এসেছে, এই দুইটা স্পর্শবিন্দুকে আমরা যদি হচ্ছে সংযুক্ত করে দিই একটা রেখা দিয়ে, সেই রেখাকে বলা হয় এই স্পর্শকগুলোর স্পর্শজ্যা। কি বলা হয়, স্পর্শজ্যা। আমরা এখন হচ্ছে স্পর্শজ্যার সমীকরণ বের করতে চাই। দেখো, এ বিন্দুতে এ বিন্দুতে এ বিন্দুর জন্য, হ্যাঁ এ বিন্দুর জন্য, এ বিন্দুর জন্য অঙ্কিত স্পর্শক PA এর সমীকরণ
পিএ এর সমীকরণ কি আসবে? আমরা এক্স এর বদলে দেখো এক্স প্রাইম এবং ওয়াই এর বদলে ওয়াই প্রাইম বসাবো, কারণ বিন্দুটা কি বৃত্তের উপরস্থ যে বিন্দুতে স্পর্শক আঁকতেছি সেটা কি এক্স প্রাইম ওয়াই প্রাইম। এরকম হলে আমরা কোন ফর্মুলা ইউজ করি? এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান প্লাস ডট ডট ডট, এই যে ফর্মুলাটা আছে সেটা ইউজ করি না? এখানেও তাই করবো। তাহলে কি আসবে? আসবে এক্স এক্স প্রাইম প্লাস ওয়াই ওয়াই প্রাইম প্লাস জি এক্স প্লাস এক্স প্রাইম প্লাস এফ ওয়াই প্লাস ওয়াই প্রাইম প্লাস সি ইকুয়ালস টু 0। এটা হচ্ছে পিএ এর সমীকরণ। আচ্ছা, এখন একটা জিনিস দেখো ভাইয়া, যেহেতু x1 y1 বিন্দুটা এই সমীকরণের উপরেই আছে, পি এর উপরেই আছে, সো x1 y1 অবশ্যই পি এ কে সিদ্ধ করবে, তাই না? x1 y1 বিন্দুটা কি করবে? পি এ কে অবশ্যই সিদ্ধ করবে। সো x1 y1 এর জন্য আমি বলতে পারি x এর মান x1 আর y এর মান y1 বসাও। তাহলে কি আসে? আসে হচ্ছে x1 x প্রাইম প্লাস y1 y প্রাইম প্লাস জি ইন্টু x1 প্লাস x প্রাইম প্লাস f ইন্টু y1 প্লাস y প্রাইম প্লাস সি ইকুয়ালস টু 0। ওকে, আচ্ছা, এটা আমি বলতে পারি x1 y1 বিন্দুটার জন্য। এখন আমরা একটু এক্স প্রাইম ওয়াই প্রাইম বিন্দু রিলেটেড যে স্পর্শক পিবি সেটাকে নিয়ে কাজ করতেছি। পি এর মতো পিবি এর সমীকরণও আসবে কি? আসবে হচ্ছে এক্স এক্স ডাবল প্রাইম প্লাস ওয়াই ওয়াই ডাবল প্রাইম প্লাস জি এক্স প্লাস এক্স ডাবল প্রাইম প্লাস এফ ওয়াই প্লাস ওয়াই ডাবল প্রাইম প্লাস সি ইকুয়ালস টু 0। এখন দেখো ভাইয়া, যেহেতু এই পিবি এর উপরেও একটা বিন্দু x1 y1, সো x1 y1 এই সরলরেখা সমীকরণকেও সিদ্ধ করবে। কি আসবে? x1 x ডাবল প্রাইম প্লাস y1 y ডাবল প্রাইম প্লাস জি x1 প্লাস x ডাবল প্রাইম প্লাস এফ y1 প্লাস y ডাবল প্রাইম প্লাস সি ইকুয়ালস টু 0, তাই না ভাই? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ধরো 1 নং সমীকরণ, এটা হচ্ছে আমাদের ধরো 2 নং সমীকরণ। দেখো তো 1 নং আর 2 নং কি একই চেহারার দুইটা সমীকরণ না? 1 নং আর 2 নং এর দিকে তাকাও। x1 y1 এটা তো কনস্ট্যান্ট জিনিস, তাই না? বাট এক্স প্রাইম এক্স ডাবল প্রাইম এটা কি ভেরিয়েবল? আমি তো জানি না এই বিন্দুটা কত হবে, তো এটা ভেরিয়েবল। বাট x1 y1 এটা হচ্ছে কনস্ট্যান্ট জিনিস। তো খেয়াল করে দেখো, 1 আর 2 নং সমীকরণ দেখতে সেম, চেঞ্জটা কোথায় হয়েছে ভাইয়া? চেঞ্জটা হয়েছে হচ্ছে ভাইয়া এই x1 এক্স প্রাইমে এবং এক্স ডাবল প্রাইমে। এখানে যেখানে যেখানে হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম এই জিনিসগুলো আছে, হ্যাঁ, আমাদের নিচে হচ্ছে সেখানে সেখানে এক্স ডাবল প্রাইম ওয়াই ডাবল প্রাইম এগুলো আছে। তার মানে 1 আর 2 এর যে সমীকরণটা, সেই সমীকরণে একবার এক্স প্রাইম বসাইলেও এই চেহারাটা এই সমীকরণটা হচ্ছে কাজ করতেছে, আবার এক্স ডাবল প্রাইম বসাইলেও কাজ করতেছে। মানে প্রাইম বসাই বা ডাবল প্রাইম বিন্দু বসাই, দুই বিন্দুর জন্য এই দুইটা সমীকরণ কাজ করতেছে। মনে হচ্ছে না এখানে আসলে একটা সরলরেখা সমীকরণ আছে যেটা হচ্ছে এই দুইটা বিন্দুর জন্য সিদ্ধ হয়েছে? 1 আর 2 নং এ আমি আসলে একটা স্পেশাল চেহারা পাচ্ছি, একটা সরলরেখা সমীকরণ পাচ্ছি, যেই সমীকরণটা এক্স প্রাইম ওয়াই প্রাইম দিয়েও সিদ্ধ হয়, এক্স ডাবল প্রাইম ওয়াই ডাবল প্রাইম দিয়েও সিদ্ধ হয়। বলতো, দুইটা বিন্দু দিয়ে যদি একটা সমীকরণ সিদ্ধ হয়, তার মানে ওই সমীকরণের উপরে দুইটা বিন্দু আছে। আর আমরা তো সরলরেখা সমীকরণ নিয়ে কাজ করতেছি, তাহলে এই এ আর বি এই দুইটা বিন্দুই একটা সরলরেখার উপরে আছে, সেটা কোনটা? সেটা তো এবি সরলরেখা। তার মানে এবি সরলরেখা সমীকরণটা আসলে কি আসবে? আমাদের এখানে ভেরিয়েবল হিসেবে কারা কাজ করতেছে? এক্স প্রাইম এক্স ডাবল প্রাইম এরা, তাই না? তাহলে আমাদের এই এবি সরলরেখার সমীকরণ কি আসবে? জাস্ট আমরা এই যারা ভেরিয়েবল হিসেবে কাজ করতেছে সেখানে আমরা এক্স প্রাইম এক্স ডাবল প্রাইম এগুলো না বসায় এক্স বসায় দিই, তাহলেই তো কাজ হয়ে যায়। তাহলে সমীকরণটা কি দাঁড়ায়? x1 x প্লাস y1 y প্লাস g ইন্টু x1 প্লাস x প্লাস f ইন্টু y1 প্লাস y প্লাস c ইকুয়ালস টু 0। তো এটা দেখতে অড লাগতে পারে, মনে হইতে পারে ভাই এটা তো স্পর্শকের সমীকরণ। উত্তর হচ্ছে না ভাইয়া, এটা স্পর্শকের সমীকরণ, হ্যাঁ তা ঠিক আছে, বাট এখন কিন্তু এটা একই সাথে স্পর্শজায়ের সমীকরণ। এবং স্পর্শকের সমীকরণের যে ফরম্যাট বৃত্তের বহিস্থ বিন্দু থেকে, সরি, বৃত্তের উপরস্থ কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণের যে ফরম্যাট, স্পর্শজায়ের ফরম্যাট কিন্তু আসলে সেমই হওয়ার কথা। কিরকম? দেখো এদিকে তাকাও, আমি হচ্ছে ধরো এই বিন্দুটাকে একটু কাছে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম, বহিস্থ বিন্দুটাকে এখানে নিয়ে আসলাম।
যেহেতু বহিঃস্থবিন্দুটাকে আমি এখানে নিয়ে আসছি, অবশ্যই এরা হচ্ছে আরো কাছাকাছি স্পর্শ করবে, এরকম ভাবে আরো কাছে স্পর্শ করবে আগের তুলনায়, তাই না? এখানে স্পর্শ করতেছে, আর এটাও হচ্ছে একই রকম ভাবে এরকম কাছে স্পর্শ করে, এটা হচ্ছে এই জায়গাতে স্পর্শ করতেছে। তো যেহেতু স্পর্শবিন্দু কাছাকাছি হয়ে গেছে, স্পর্শ যায় কাছাকাছি চলে আসবে। এরপরে যদি হচ্ছে আমি এই বহিঃস্থবিন্দুটাকে আরো কাছে নিয়ে আসি, ধরো আমি বহিঃস্থবিন্দুটাকে নিতে এই জায়গাতে নিয়ে আসলাম, এই জায়গা থেকে হচ্ছে আমি দুইটা স্পর্শক আঁকলাম। আমারটা পুরোপুরি ভালোভাবে স্পর্শক হচ্ছে না, বাট তুমি বুঝতেই পারতেছো যে হচ্ছে এখানে কি আসবে, আমার কাছে স্পর্শবিন্দুগুলো আরো কাছে চলে আসবে। তো এরকম ভাবে স্পর্শবিন্দুগুলো কাছাকাছি মানে এই স্পর্শ যায় কাছাকাছি চলে আসবে, আরো স্পর্শবিন্দু কাছাকাছি আসার কারণে স্পর্শ যায় আরো কাছাকাছি চলে আসবে। তার মানে আলটিমেটলি আমি এই পি বিন্দুটাকে যতই বৃত্তের কাছাকাছি আনবো, স্পর্শ যায় ততই এরকম ধীরে ধীরে পরিধির দিকে সরতে থাকবে। মানে পি যদি পরিধির দিকে সরতে থাকে, এই রেখাটাও পরিধির দিকে সরতে থাকে। তো এরকম সরাইতে সরাইতে আমি যদি এক সময় এই বিন্দুটাকে একদম সরাসরি বৃত্তের উপরে নিয়ে যাই, তখন আসলে কি হইতে পারে একটু গেস করো তো। তখন দেখা যাবে এই রেখাটাও সরতে সরতে আলটিমেটলি আমাদের এই বৃত্তের উপরে চলে আসছে, এবং এই জিনিসটা আসলে তখন একটা স্পর্শক হিসেবে কাজ করতেছে, উপরস্থ বিন্দুতে স্পর্শ। তার মানে আলটিমেটলি স্পর্শজয়ের যে এসেন্সটা, সেই এসেন্সটা এবং আমাদের যে উপরস্থ বিন্দুতে স্পর্শকের যে এসেন্স বা যে ধারণাটা, এদের মধ্যে কিন্তু আসলে খুব একটা বেশি তফাৎ নেই, বরঞ্চ একটা থেকে একটাতে রূপান্তর করা পসিবল। তুমি যতই বিন্দুটাকে কাছাকাছি আনবা, রেখাটা এরকম পরিধির কাছাকাছি সরতে থাকবে, এবং দুইটা জিনিসই একই সাথে পরিধির উপর চলে আসলে তখন আমি কি পেয়ে যাবো, উপরস্থ বিন্দুতে স্পর্শক। এই জন্যই দেখো আমাদের কাছে কিন্তু উপরস্থ বিন্দুতে স্পর্শকের যে ফরম্যাটটা ছিল সেটা চলে আসছে। তবে তফাৎ একটাই, ওইখানে x1 y1 ছিল কি উপরস্থ বিন্দু, বৃত্তের উপরস্থ বিন্দু, এখানে x1 y1 কি বৃত্তের বহিস্থ একটা বিন্দু। ওকে, আর ওখানে আমরা পাই স্পর্শকের সমীকরণ, এখানে পাবো কি স্পর্শ জ্যায়ের সমীকরণ। আচ্ছা, হোপফুলি তোমরা ভাইয়ের কথাটা বুঝতে পারছো। এখন চলো আমরা এটা দিয়ে হচ্ছে কিছু ম্যাথ সলভ করি। কি বলা হচ্ছে আমাদেরকে প্রশ্নে, -5,4 হতে x² + y² -2x -4y + 1 = 0 বৃত্তের উপর অঙ্কিত স্পর্শজ্যায়ের সমীকরণ ও দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, আমরা হচ্ছে আগে একটু স্পর্শজ্যায়ের সমীকরণ নির্ণয় করি। স্পর্শজ্যায়ের সমীকরণ কি আসবে, লিটারালি x(x1 + y(y1) - x + x1 - 2 * y + y1 + 1 = 0। x1 y1 কোনটা, এই যে বহিস্থ বিন্দু -5,4, এটাই x1 y1। সো -5x + 4y - x -5 y + 4 + 1 = 0। আমি যদি এটাকে সাজায় লিখি তাহলে কি আসে, হচ্ছে -5x + 4y - x + 5 -2y - 8 + 1 = 0। তাহলে সেখান থেকে আমি কি পাচ্ছি, আমি পাচ্ছি হচ্ছে -5x - x তাহলে -6x, 4y - 2y তাহলে +2y, আবার 5 - 8, 5 + 1 6, 6 - 8 হচ্ছে -2 = 0। তুমি চাইলে পুরো জিনিসটাকে মাইনাস মাইনাস দিয়ে গুণ করতে পারো, তাহলে আসবে কি, আসবে 6x - 2y +2 = 0। সবাইকে 2 দিয়ে ভাগ করা যায় দেখি। আচ্ছা, একবারে -2 দিয়ে ভাগ করে ফেলি, তাহলে কি আসে, সমীকরণ আসতেছে হচ্ছে 3x - y - 1 = 0। মাইনাস মানে তাহলে প্লাস হয়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে কি আমাদের স্পর্শ জ্যায়ের সমীকরণ। এখন আমাদেরকে বলতেছে কি, আমাদেরকে বলতেছে হচ্ছে স্পর্শ জ্যায়ের দৈর্ঘ্য বের করতে। এটার জন্য আমাদেরকে আবার একটু এখানে ফেরত আসতে হবে। স্পর্শ জ্যায়ের দৈর্ঘ্য কিভাবে বের করা যায় বলতো ভাইয়া, কি মনে হয় স্পর্শ জ্যায়ের দৈর্ঘ্য আমরা কিভাবে বের করতে পারি? দেখো, স্পর্শ জ্যায়ের দৈর্ঘ্য বের করার বিভিন্ন প্রসেসই আছে, তবে সবচেয়ে সহজ যেটা হবে বের করা সেটা হচ্ছে, আমরা এখানে একটু আঁকি, ওই জায়গাতে ভিড় হয়ে গেছে ছবিতে। আগে আমরা একটু বৃত্ত আঁকবো, জ্যামিতিক ভাবে জিনিসটাকে বোঝার চেষ্টা করব। বৃত্ত আঁকি চলো। আর হচ্ছে আমাদের কাছে এরকম ভাবে একটা, আচ্ছা আমার তো জায়গা লাগবে, কারণ তো বাইরের বিন্দু তাই না, তো আমরা একটু এখানে আঁকি। ওকে, সো আমাদের কাছে হচ্ছে বহিস্থ বিন্দু আছে এখানে, এবং এই বহিস্থ বিন্দু থেকে আমি হচ্ছে দুইটা স্পর্শক আঁকবো। এই স্পর্শক দ্বয় পরস্পরকে যেখানে ছেদ করছে, একটা এখানে আর একটা এই জায়গাতে, এদেরকে যুক্ত করবো, আমাদের কাছে চলে আসবে কি স্পর্শ জ্যা। এখন আমাদের কাজ হচ্ছে স্পর্শ জ্যায়ের দৈর্ঘ্য বের করা, তাই না? ওকে,
আমি হচ্ছে আমি হচ্ছে এই বহিস্থ বিন্দু থেকে এখানে একটা লম্ব আঁকবো। কি আঁকবো? আমি এখানে একটা লম্ব আঁকবো 90 ডিগ্রি। একটু নাম দিই আমি, এটা হচ্ছে আমাদের পি বিন্দু, এটা হচ্ছে আমাদের কেন্দ্র ও, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, এটা ছেদ করছে সি বিন্দুতে। আমরা জানি, আমরা 9-10-এ পড়ছিলাম, সেখান থেকে আমি জানি পি বিন্দু থেকে অঙ্কিত লম্ব এবি কে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এবি ইকুয়ালস টু, এক সেকেন্ড, আমরা এখানে একটু ভাগ করে ফেলি। ওকে, সো এবি ইকুয়ালস টু হচ্ছে 2AC, তাই না? আচ্ছা, এখন আমাদের এসি এর জিনিসটা জানা দরকার, এসি এর মানটা জানা দরকার। দেখো আমাদের কাছে এসিপি একটা সমকোণী ত্রিভুজ আসছে। কি আসছে? ত্রিভুজ এসিপি সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ এসিপি সমকোণী ত্রিভুজ। সেখান থেকে আমি বলতে পারি যে আমাদের এসি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ এপি স্কোয়ার মাইনাস হচ্ছে সিপি স্কোয়ার। সিপি হচ্ছে কি? সিপি হচ্ছে এবি রেখার পি বিন্দু থেকে দূরত্ব। সিপি কি? সিপি হচ্ছে এবি রেখার পি বিন্দু থেকে দূরত্ব, তাই না? ওকে, আচ্ছা, তাহলে আমাদের এখানে এসি এর ভ্যালু বের করা লাগবে। এসি এর ভ্যালু থেকে আমি এবি এর ভ্যালু পেয়ে যাবো। এখন এসি এর ভ্যালু বের করার জন্য আমাদের জানা লাগবে এপি এর ভ্যালু। তাই না? এপি স্কোয়ার জানা লাগবে। আচ্ছা দেখো, সো আমরা যদি একটু এপি এর ভ্যালু বের করার চেষ্টা করি, আমরা একটা কাজ করি, আমরা এখানেই বের করি এপি। আমাদের এপি স্কোয়ার লাগবে আসলে, তাই না? আচ্ছা, সো পি বিন্দু থেকে বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য, সেটাই হচ্ছে এপি। সো এপি স্কোয়ার কি? এপি হচ্ছে রুট ওভার এস অফ সামথিং, রুট ওভার এস অফ বিন্দু। তাহলে সেটা স্কোয়ার করতেছি, সো রুট ওভার এস অফ কত? বিন্দুটা কত? -5,4। সেটার হচ্ছে আমি স্কোয়ার করতেছি, তাই না? তাহলে রুটটা উঠে যাবে। আচ্ছা, এস অফ -5,4 কত আসে? এটা কিন্তু আমরা একটু আগে দেখছিলাম। আমরা কিন্তু একই প্রশ্ন দিয়ে আরেকটা ম্যাথও করছিলাম, খেয়াল আছে? একটু পিছিয়ে আসি তো, চলো আমরা দেখি। এই যে দেখো, একই বৃত্ত, সবকিছু সেম। তো এখানে হচ্ছে আমি বের করছিলাম কত? এস অফ -5,4 আমি বের করছিলাম হচ্ছে 6। দেখছো, এখানেও সেম জিনিস আছে। সো এটা আমি সরাসরি লিখে ফেললাম। এখানে কত আসবে? এখানে আসবে হচ্ছে 36। এপি স্কোয়ার আসলো 36। এবার আসতেছে হচ্ছে সিপি স্কোয়ার। আচ্ছা দেখো ভাইয়া, সিপি বের করি আগে আমরা, তারপরে সিপি স্কোয়ার বের করতে পারবো। সিপি হচ্ছে কি? সিপি হচ্ছে পি বিন্দু থেকে এবি রেখার দূরত্ব। এবি রেখা হচ্ছে এইটা, তাহলে পি বিন্দুটা কত? পি বিন্দুটা হচ্ছে -5,4। -5,4 থেকে এই রেখার দূরত্ব, এটাকে আমরা একটু এপাশেই বের করি। কোন বিন্দু থেকে দূরত্ব বের করতেছি আমরা? -5,4 থেকে। সো 3 ইন্টু -5 এ আসবে হচ্ছে আমাদের -15। মাইনাস মাইনাসে প্লাস, সরি -4ই হবে, কারণ y1 এর মান হচ্ছে 4 শুধুমাত্র, আর এখানে আছে +1 মডুলাস। তাহলে এখানে কত আসতেছে? আসতেছে হচ্ছে -4 -4 -19, -19 যোগ 1 শুধুমাত্র 18, আর নিচে আসতেছে কত? √10। তাহলে এখানে আসতেছে 18/√10। ওকে, সো সিপি স্কোয়ার ইকুয়ালস টু 18 স্কোয়ার ডিভাইডেড বাই 10। এটা হচ্ছে সিপি স্কোয়ার। তাহলে আমি হচ্ছে এপি স্কোয়ার বের করছি, আমি হচ্ছে সিপি স্কোয়ারও বের করে ফেললাম। এখন আমার কাজ হচ্ছে কি এসি স্কোয়ার বের করা। তো এসি স্কোয়ার কত আসবে? ইকুয়ালস টু হচ্ছে 36 মাইনাস সিপি স্কোয়ার, সেটা কত? 18 স্কোয়ার বাই 10। কত আসতেছে? আসতেছে হচ্ছে 18/5। অতএব এবি ইকুয়ালস টু কত? 2AC। তাহলে 2 ইন্টু √18/5, তাতে কত হয়? হচ্ছে 6√2 ডিভাইডেড বাই √5। তুমি চাইলে এখানে আরো কাজ করতে পারো, বাট আলটিমেটলি এরকম একটা আনসার আমাদের আসবে। ওকে, আচ্ছা, সো প্রসেসটা বোঝাই আসলে এখানে মূল লক্ষ্য ছিল। হোপফুলি আমরা সবাই ক্লিয়ার হয়েছি। চলো আমরা হচ্ছে আমাদের পরবর্তী ম্যাথে চলে যাই। আমাদের নেক্সট প্রবলেম কি বলতেছে? P-3,2 কিউ হচ্ছে 9,10 এবং আর হচ্ছে α,4। তো এরা কি? এরা হচ্ছে আমাদের একটি বৃত্তের উপরে 3টা বিন্দু, ঠিক আছে? বৃত্তের ব্যাস হচ্ছে PR। আচ্ছা, আমি একটু ছবিটা আঁকি। আমি হচ্ছে এখানে পড়তে পড়তে প্রশ্নটাকে ছবিটা আঁকি। এই হচ্ছে আমাদের সেই বৃত্ত, এই বৃত্তের উপরের 3টা বিন্দু। বিন্দু নির্ণয় হচ্ছে P, Q এবং R।
এবং এর মধ্যে পি আর হচ্ছে ব্যাস। আচ্ছা, তাহলে এক সেকেন্ড আমরা একটু আগে হচ্ছে এখানে বৃত্তের কেন্দ্রটাকে নির্ধারণ করে নিই। এরকম একটা জায়গায় হচ্ছে আমার মনে হচ্ছে কেন্দ্রটা আছে। তাহলে একটা ব্যাস আঁকি এবার। এই হচ্ছে আমাদের এই বৃত্তের ব্যাস। ঠিক আছে, ওকে। সো এটা যদি আমাদের এই বৃত্তের ব্যাস হয়ে থাকে, তাহলে পি আর যেহেতু বৃত্তের ব্যাস, পি আসবে হচ্ছে -3,2, আর এটা হচ্ছে আমাদের পি বিন্দু, আর আমাদের আর আসবে কত? আর আসবে হচ্ছে α,4। ঠিক আছে, আরেকটা বিন্দু আছে কি আমাদের? কিউ বিন্দু 9,10। এখন কোশ্চেনে বলছে কি কিউ ও আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক দ্বয় যে বিন্দুতে ছেদ করে তা নির্ণয় করো। কিউ আর আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক দ্বয় যে বিন্দুতে ছেদ করে তা নির্ণয় করতে বলছে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের কিউ বিন্দুটা, লেটসে বৃত্তের উপরে যেহেতু বিন্দু, সো 9,10। আচ্ছা, এখন আমাদের আসলে আগে আর বিন্দুটা বের করা লাগবে। ঠিক আছে, কারণ আমাদেরকে বলছে কি, আমাদের বলছে কিউ আর আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক দ্বয় যে বিন্দুতে ছেদ করে, মানে আমাদের হচ্ছে কিউ বিন্দুতে একটা স্পর্শক, মানে আমাদের এখানে আসলে অনেক কিছু বের করা লাগবে। আমাদেরকে প্রথমে বৃত্তটা সমীকরণ বের করা লাগবে, আমাদেরকে আর এর জিনিসটাও বের করা লাগবে, আর জিনিসটা নিজে কত সেটা বের করতে হবে। আর একটা কাজ করি, চলো আগে হচ্ছে আমরা আর বের করি, কারণ আর বের করলে তখন সেখান থেকে আমি বৃত্তের ব্যাসের দুইটা প্রান্তবিন্দু জানি, সেখান থেকে বৃত্তের সমীকরণ জানতে পারবো। দেন বৃত্তের সমীকরণ থেকে আমি হচ্ছে কিউ দিয়ে যাবে এবং আর দিয়ে যাবে এরকম দুইটা স্পর্শক বের করতে পারবো। দেন স্পর্শকগুলোর সমাধান করলে তাদের ছেদবিন্দু বের করা যাবে, তাই না? ওকে, তাহলে সবার আগে আমাদের কাজ হচ্ছে কি, আর বিন্দু বের করা। আচ্ছা, তো আর বিন্দু বের করার জন্য আমরা খুবই মজার একটা কাজ করবো, আমরা হচ্ছে এই বিন্দুগুলোকে এরকম ভাবে যোগ করে দিব। দেখো ভাইয়া, এই যে পি কিউ আর সে হচ্ছে 90 ডিগ্রি। কেন? কারণ এটা অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে সেই অনুযায়ী আমি বলতেই পারি, কি বলতে পারি, যে এম পি কিউ ইন্টু এম কিউ আর হচ্ছে -1। এখন আমি যদি ভাই এম পি কিউ বের করি, সেটা কত হবে? ডিফারেন্স অফ কোটিদ্বয়ের অন্তর, তাহলে 10-2 ডিভাইডেড বাই 9 - -3, তার মানে কি 9 + 3 কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। হ্যাঁ, এইটা ইন্টু, এটা তো হচ্ছে আমাদের পি কিউ এর ক্ষেত্রে, এবার কি কিউ আর এর ক্ষেত্রে সেখানেও সেম কোটিদ্বয়ের অন্তর ইন্টু ভুজদ্বয়ের অন্তর, সো 10 - 4 ডিভাইডেড হচ্ছে ভুজদ্বয়ের অন্তর, সো 9 - আলফা ইকুয়ালস টু হচ্ছে -1। সমাধান করো, আলফা এর ভ্যালু চলে আসবে। উপরে আছে আমার কাছে 8, নিচে আছে আমার কাছে 12, ইন্টু হচ্ছে এখানে আছে উপরে 6, নিচে আছে আমার কাছে 9 - আলফা ইকুয়ালস টু হচ্ছে -1। তো আমি যদি হচ্ছে এখানে একটু হালকা কাটাকাটি করি, এখানে কাটাকাটি করলে এখানে থাকে 2, এই 2 আর এই 8 কাটাকাটি করলে এখানে থাকতেছে 4। তো এখানে আমাদের কাছে কি আসতেছে 4 সমান সমান -9 প্লাস আলফা। তাহলে কত হচ্ছে? আমাদের কাছে আসতেছে হচ্ছে আলফা ইকুয়ালস টু 4 + 9, তার মানে কত? 13। তাহলে আমি হচ্ছে আর বের করে ফেলছি কত? 13,4। আর বের হয়ে গেছে। ঠিক আছে, তুমি চাইলে দেখতে পারো যে আমাদের কিউআর এর স্লোপ কত আসে। দেখো 10 - 4 6, 9 - 13 কত আসতেছে? -4। সো 6/-4, তার মানে হচ্ছে -3/2। আর এখানে পাচ্ছিলাম আমি 8/12, তার মানে কত? 4 আর কাটাকাটি করলে 2/3। সো 2/3 আর -3/2। সো ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে হ্যাঁ, এদের গুণ করলে -1 আসবে। তো ঠিক আছে আর কি ওভারঅল। তাহলে আমাদের হচ্ছে আর বের করে ফেলছি। এখন হচ্ছে চাইলে আমরা বৃত্তের সমীকরণ বের করতে পারি। বৃত্তের সমীকরণ আমরা চাইলেই বের করতে পারি। তো চলো করে ফেলি। অতএব বৃত্ত বৃত্তের সমীকরণ কি আসবে? আসবে হচ্ছে এক্স মাইনাস ব্যাসগুলো কি, ব্যাসের প্রান্তবিন্দুগুলো কি -3,2 আর হচ্ছে 13,4, তাই না? সো এক্স মাইনাস 13 ইন্টু এক্স প্লাস 3, এক্স মাইনাস x1, ইন্টু এক্স মাইনাস x2, মাইনাস মাইনাসে +3 হয়ে গেছে, প্লাস ওয়াই মাইনাস y1, y1 কত? y1 হচ্ছে 4 ইন্টু ওয়াই মাইনাস y2 কত? 2 ইকুয়ালস টু 0। তো এটা নিয়ে আমি কাজ করতে থাকলে কি আসবে? আসবে হচ্ছে এক্স স্কোয়ার, তারপরে আসবে হচ্ছে -13 + 3, তাহলে হচ্ছে -10x, আর সাথে আসবে -39 প্লাস ওয়াই স্কোয়ার, -4 - 2 তে আসবে -6y, সাথে গুণ করলে আসবে +8 ইকুয়ালস টু 0। ওকে, আচ্ছা হয়ে গেল। এখন হুম হয়েছে, এখন এটাকে আমি একটু সাজাই, সাজালে কত আসবে? আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -10x -6y -39 + 8, তাহলে কত আসবে? -31 ইকুয়ালস টু 0।
ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের বৃত্তটার সমীকরণ। এখন তুমি যদি বৃত্তের সমীকরণ জানো, obviously তুমি হচ্ছে এই Q বিন্দুতে এবং R বিন্দুতে ২ টা স্পর্শক বের করতে পারবা। Q বিন্দুতে একটা স্পর্শক এবং R বিন্দুতে একটা স্পর্শক। এই ২ টা স্পর্শক অবশ্যই বের করা যাবে। যাবে না? অবশ্যই বের করা যাবে। দাঁড়াও আমি এটাকে একটু ঠিক করি। হ্যাঁ, এই যে। এই ২ টা স্পর্শক তাহলে যেখানে তুমি এই ২ টা স্পর্শকের সমীকরণ বের করবে এবং এই ২ টা স্পর্শক যেখানে হচ্ছে পরস্পরকে ছেদ করতেছে, সেটা কি? এই ২ টা স্পর্শকের সমীকরণ সমাধান করলে চলে আসবে এবং আমাদেরকে আসলে সেই ছেদবিন্দুটাই বের করতে বলা হইতেছে। তো বাকিটা কিন্তু তোমরা নিজেরাই করতে পারবে এবং বাকিটা কিন্তু হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে? তোমরা হচ্ছে বাকিটা করে ভাইকে কমেন্ট বক্সে জানাবা। ওকে? সো বাকিটা আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম। কমেন্ট বক্সে ভাইকে উত্তর জানাবা। ঠিক আছে? সো এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। আমাদের হচ্ছে ৬ নাম্বার লেকচার। হোপফুলি আমরা সবাই হচ্ছে ক্লিয়ারলি বুঝতে পারছি ৬ নাম্বার লেকচার। আর ইনশাআল্লাহ হচ্ছে আমাদের ৭ নাম্বার লেকচারে সবার সাথে আবারও দেখা হচ্ছে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।